একটুও ভালোবাসেন না? আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? তিথি ছলো ছলো চোখে তাকালো আমার দিকে। আমি আশ্চর্য হলাম। হওয়ারই কথা। তিথি আমার পিচ্চি অর্ধাঙ্গিনী, বয়স 17-18 হবে। যে তিথি বাসরাতেই আমাকে ওর কাছে যেতে মানা করেছিল, সে নিজে এখন বলছে আমি ওকে ভালোবাসি না কেন। বেশ বড়সড় ধাক্কা খেলাম। হয়তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে। জ্বরের ঘোর কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে। এখন চলুন আপনাদের পিছনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক হলো, বাসর রাতে আমি দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্চি বউ খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমি মুচকি হেসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম। আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম, এ কি তিথি, তুমি এভাবে বসে আছো কেন? তিথি কোনো কথা বলছে না, ধরধর করে ঘামছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মেয়েটার জ্বর টর এলো নাকি? তোমার জ্বর উঠেছে নাকি? হাত এগিয়ে দিতেই তিথি পিছনে সরে গেল। আপনি আমার কাছে আসবেন না বলছি। কেন? আপনি খারাপ মানুষ। বড় হয়ে আমার মতো পিচ্চি মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য বিয়ে করেননি, টাকা দিয়ে কিনেছেন। তিথি কাঁদতে কাঁদতে ঠাটা বলল। আমি মুচকি আসলাম। এইটুকু একটা মেয়ের মনে এমন ধারণা থাকাটাই স্বাভাবিক। এখনো তো বিয়ের জন্য উপযুক্ত নয়, আর আমি তো এখনই অধিকার ফলাচ্ছি না। আমার পিচ্চি বউকে সময় দিব। যখন ও অ্যাডাল্ট হবে তখনই অধিকার নিয়ে যাব ওর কাছে। আমি বললাম, তিথি তুমি ভুল বুঝছো। আমি তো টাকা দিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছি, টাকার বিনিময়ে বিয়ে করিনি তোমাকে। আপনি মিথ্যা বলছেন। আপনি একটা খারাপ লোক। আপনি আমার মতো একটা পিচ্চি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা আচ্ছা, যাও কিনেছি। এখন এদিকে আসো দেখি তোমার জ্বর উঠেছে কিনা। আমি একটু এগিয়ে যেতেই তিথি বিছানা থেকে উঠে পড়ল। ছুবেন না আমায়, আমি কান্না করব কিন্তু। আরে তিথি, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, কিচ্ছু করব না। এদিকে আসো। না, আসবো না। আহা, আসো না। আসবো না বললাম তো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমি চিৎকার করব কিন্তু। আচ্ছা, যাব না তোমার দিকে। এখন বসো বিছানায়, ভয় পেও না আমাকে। কিছু করব না তোমাকে। সত্যি বলছেন তো? পিচ্চিদের মতো বলল। আমি হেসে দিলাম। তিথি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বসলো। আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে তিথি গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি তিথির মুখের দিকে তাকিয়ে অজান্তে হেসে দিলাম। পাগলি, আমার পিচিটা বলে নাক টেনে দিলাম। তিথি নড়ে চড়ে উঠল। আমি খুব সাবধানে শুয়ে রইলাম যাতে তিথির ঘুম না ভাঙে। সকালে তিথি চোখ খুলতে বললাম, ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে? তোমার জ্বর কমেছে? বলে কপালে হাত রাখলাম। না, জ্বরটা বেশ কমে গেছে। তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল। মিট মিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? না, এমনি। না, বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পিছন থেকে তিথি আবার ডাক দিল। এই এই বলে যান না প্লিজ। আমি ঘুরে তাকালাম। শুনবে? তার আগে একটা প্রশ্ন করি। তোমার জ্বর হলে কি জ্বরের ঘোরে আবল তাবল বকো? বলতেই তিথি জিভ কাটলো। তিথি মনে মনে ভাবছে, আবার কি গন্ডগোল পাকালাম, কি বললাম উনাকে, আল্লাহই জানেন। হ্যাঁ। ও তাই তো বলি বলে চলে যাচ্ছিলাম। তিথি আবার ডাক দিল। এই এই কোথায় যাচ্ছেন? বলে যান না। কি বলেছি রাতে? শুনবে? এই তো বললো যে। কি হলো বলুন। আচ্ছা বলছি। এই তো তুমি বললে যে আমি খুব খারাপ, আমি তোমাকে ভালোবাসি না, আমি পচা, আমি তোমাকে একটু ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিথি মাথা চুলকাতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, হাই হাই, এসব বলে ফেলেছে ওনাকে। কি করলাম এটা? এখন ওনার দিকে তাকাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা। তিথি, কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। কি হলো, চুপ মেরে গেলে কেন? আসলে। হ্যাঁ আমি জানি জ্বরের ঘরে তুমি প্রলাপ বকেছ, এগুলোর একটাও সত্যি না, তাই না? তিথির মুখটা মলিন হয়ে গেল। আপনাকে কি করে বোঝাই যে এগুলোর সবটা সত্য ছিল? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমার বুড়ো বরের প্রেমে পড়ে গেছি আমি। কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি? বাই দ্য ওয়ে, আমি কিছু করিনি, কিন্তু এতটাও খারাপ না আমি যে একটা পিচ্চি মেয়েকে। দুষ্টু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম। তার মানে উনি কি কিছু করেননি আমার সাথে? গাধা নাকি রে বাবা? নিজের বউকে কিছু করতে ইচ্ছে করে না নাকি? তার উপর আমার মত ছিল
তো তাহলে বেটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে। খারাপ লোক একটা। একটু ভালোবাসলে কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? মুখ ভার করে রইল তিথি। আমি রুমে ঢুকে দেখলাম তিথি বিছানার মাঝখানে বসে আছে। খাবারগুলো রেখে তিথির কাছে গেলাম। উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। তিথি কোনো কথা বলল না। কি হলো, উঠো। আচ্ছা, আপনি সত্যি আমার সাথে কিছু করেননি? না, সত্যি কিছু করিনি। কেন? কারণ তুমি তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি, আর তার উপর তুমি তো পিচ্ছি। পিচ্ছিদের সাথে কিছু করতে নেই। পিচ্ছি পিচ্ছি করবেন না তো। পিচ্ছিদের কি ভালোবাসতে নেই নাকি পিচ্ছিদের কি ভালোবাসা যায় না? কে বলল পিচ্ছিদের ভালোবাসা যায় না? এই দেখো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না ছাই, আমি পূর্ণ ভালোবাসা চাই। তিথি কথাটা মনে মনে বলল। আচ্ছা, এখন চলো, ফ্রেশ হয়ে নাও। তিথি হাত দুটো আমার দিকে বাড়ালো। আমি অবাক হয়ে বললাম, কি? কোলে নিন। মানে? মানে আমাকে কোলে করে নিয়ে যান, আমার হাঁটতে ভাল লাগছে না। তিথির বাচ্চামো কথা শুনে আমি হেসে দিলাম। ওকে। তিথিকে কোলে তুলে নিলাম। তিথি আমার গলা জড়িয়ে ধরলো। ওয়াশরুমে দিয়ে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি বললাম, আবারও কি কোলে নিতে হবে? আমি কি বলেছি নাকি? না, আমি ভাবলাম যে আবার কোলে নিতে হবে নাকি, তাই বললাম আর কি। বুঝি বুঝি, কি বুঝো? আপনার মতলব কি আমি বুঝি। আমাকে কোলে নেওয়ার ধান্দা, তাই না? আরে আমি কখন বললাম? প্রথমে তো তুমিই বললে তোমাকে কোলে নিতে। হইছে, আর কথা না বলে কোলে নিন। মানে তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি একটু বেশি কথা বলেন। আমি তিথিকে কোলে তুলে নিলাম। বিছানায় বসিয়ে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। তিথি হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে? নাস্তা করবে কে? আপনি খাইয়ে দেন। উফ, পিচ্চিদের নিয়ে এই এক ঝামেলা। হা করো। তাহলে পিচ্চিকে বিয়ে করেছেন কেন? আমি কি নিজের থেকে আপনার বিয়ের পিড়িতে বসেছি নাকি শুনি? তিথি আবার শুয়ে পড়লো অন্যদিকে মুখ করে। আরে আমি তো এমনি বললাম। তিথি চুপ করে শুয়ে আছে। তিথি, সরি, ভুল হয়ে গেছে। আমি সত্যি এমনি বলেছি। তিথি কোনো কথাই বলছে না। একটু এগিয়ে গেলাম। এ কি, তিথি কাঁদছে? আমি তিথিকে বললাম, এ কি তুমি কাঁদছো? সরি, ভুল করে ফেলেছি। তিথিকে শোয়া থেকে উঠালাম। তিথি কেঁদেই চলেছে। আমাকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠলো। আমি সরি তিথিমণি, আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আমি বুঝিনি তুমি কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, আমি খারাপ। এখন কান্না বন্ধ করো প্লিজ। আমার বান্ধবীরও তো স্বামী আছে, ওর স্বামী ওকে খুব ভালোবাসে। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। কাঁদতে কাঁদতে বলল তিথি। আহা, কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। তাই? তুমি তো খুব পাকনি হয়ে গেছো, এত কিছু বুঝো। হ্যাঁ বুঝি তো, আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। ধুর, কে বললো তোমাকে ভালোবাসি না? আমি তো আমার পিচ্চি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা না ছাই, ছাড়ুন, এখন ভালোবাসা দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্না বন্ধ করো। তাহলে চুমু দেন। কি? তিথি আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচ্চি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তিথিকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিলাম। বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম। অফিসের অফ ডে আজ। আব্বু আম্মু তো বাসায় আছেই, তাই তিথিকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথেই ছিলাম। ফোন কেঁপে উঠল। হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিথি বলো। আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না, এমনি। ও, একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? হুম। আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোন কেটে দিল তিথি। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। খানিকটা লজ্জা পেল আর মনে মনে বলতে লাগলো, ইস, আমার পরটা এসে কি আমাকে জড়িয়ে ধরবে? উনি তো একেবারে হুতুম তাছা, আমাকে একটুও ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করলাম। দরজা খুলে দিল তিথি। তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। তিথি একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি। চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হা করে তাকানো দেখে তিথি লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমাকে? আমি আবার কি করলাম? এত সাজ সেজেছো কেন? কোথাও যাবে নাকি? কেন, সাজতে পারি না নাকি? আচ্ছা, দরজার সামনে এমন করছেন কেন? আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। তিথি যদিও বলেছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে। আমাকে ছাড়ানো কোনো চেষ্টাই করছে না। তারপর আমি বললাম, না তা পারো, তবে নিশ্চয়ই একটা তো কারণ আছে।
কথাটা বলতেই তিথি রাঙা মুখে বলল, জি। আমার জন্য? হুম। বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম। আমার পরিবউটা লজ্জা পেয়েছে। হা হা হা। রুমিকে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজলাম। তিথি কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম, মুখটা কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যা বলছো। তিথি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে তাই না? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে নিজের দিকে ঘোরালাম। কারো শিখিয়ে দেওয়া কথাই নয়, যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে তখনই আমি পূর্ণ করে দিব তোমাকে, তার আগে নয়। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম আর বললাম, তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির খুব ইচ্ছে করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আর আমি নিজ থেকেই আপনার কাছ থেকে চাই সেটা। কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার না অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ, তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে। আর তুমি এখনো পিচ্চি, তুমি কনসিভ করার জন্য উপযুক্ত নও, বুঝলে? তিথি মাথা দুদিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দিব না। আমার পিচ্চি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো। যদি তুমি আমাকে ভালো না বাসো তাও। তিথি আমাকে জড়িয়ে ধরলো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো তিথি? তিথি কিছু না বলে কাঁদতে লাগলো। তিথি কি হলো তোমার? না, কিছু না। আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, বলো না। না, কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? তিথি কথা ঘুরিয়ে নিল। যদিও তিথি বলতে চেয়েছিল যে ও ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বেরই হচ্ছে না। তাই ঘুরতে যাবে? ওকে চলো তাহলে। আর একটা কথা বলি। বলুন। তোমাকে না শাড়িতে পরীর মতো লাগছে, পিচ্চি মারমিনের মতো লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা কি কিস করতে। বলতেই দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে গেছে। আমি গাল দুটো টেনে দিলাম। তিথিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। তিথিও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম তিথি ছটফটানি শুরু করে দিল। কি হলো তিথি, ঘুম আসছে না? না। ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তিথি বলে উঠল, আজ মাঝের এই বালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা। বলতেই তিথি বালিশ সরিয়ে দিল, আমার কাছাকাছি সরে আসলো, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমাচ্ছে না তিথি। তোমার কি খারাপ লাগছে তিথি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে? আমার ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম। তিথিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা। তিথি যে আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তিথি কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে থাকলাম। ঘুমানো অবস্থায় তিথিকে ঘুম পড়ি মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি আগে উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগে উঠে পড়েছে। চা হাতে রুমে ঢুকলো তিথি। ঘুম ভাঙলো আপনার? সেই কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলে না কেন তাহলে? আপনি কি সুন্দর ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকতে মন চাইলো না। ঘুমানো অবস্থায় না আপনাকে খুব সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তিথি ভ্রু কোচকালো। তিথি ভাবছে, সত্যিই তো বললাম, এখানে হাসার কি আছে? বদলোক। তাই? হ্যাঁ। কিছু করতে ইচ্ছে করে? মানে? মানে কিস করতে। আমি বলতে মুহূর্তের মধ্যে তিথি বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল তিথি। চাটা রেখে দৌড় দিবে তার আগে জড়িয়ে ধরলাম। বিছানায় থাকা অবস্থায় তিথি আমার বুকে এসে পড়ল। ইস, কি করছেন? ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বললে না তো কিছু করতে ইচ্ছে করে। যা, ছাড়ুন না। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন। আজ কলেজে যেতে হবে না। মানে কেন? আমি বলেছি তাই। আগে পুরোপুরিভাবে সুস্থ হও, তারপর যাবে।
আমি পুরোপুরি সুস্থ আছি তো। যাবে না বললাম, যাবে না। প্লিজ। স্বামীর কথা শুনবে না? আচ্ছা ছাড়ুন। তিথি মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিথি মুখ গোমড়া করে জানালার পাশে বসে আছে। মা রুমে ঢুকে বুঝতে পারলেন তিথির মন খারাপ। তিথির মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্চি আম্মুটার? তিথি মায়ের কোমর জড়িয়ে ধরলো। মন খারাপ? তিথি মাথা নাড়ালো। কেন? উনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনিও অফিসে চলে গেলেন। ভালো লাগছে না। তিথি মন খারাপ করে বলল, তাহলে আমার রুমে যেতিস, গল্প করতাম। তিথি কোনো কথা বলল না। কাব্যকে মিস করছিস? ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মা কথাটা শুনে হেসে দিলেন। মেয়েটা পিচ্চি রয়ে গেল। এসব আবার কাউকে বলে নাকি? কথা বলতে ইচ্ছে করছে? হুম। তাহলে কল কর। উনি যদি কাজে থাকেন বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আগে তো কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম, ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। মা রুম থেকে বেরোতেই তিথি ফোন করলো কাব্যকে। ফোনটা রিসিভ করতেই তিথি সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনি কে বলছেন? উনি কোথায়? স্যার তো মিটিং এ। ও, মিটিং থেকে আসলে বলবেন তিথি কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল তিথি। মন খারাপ হয়ে গেল তিথির। দূর, ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে। তখনই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার পিএ, আমার ভার্সিটি ফ্রেন্ডও রিয়া। স্যার এই নিন আপনার মোবাইল, আপনার ফোনও এসেছিল একটা। আরে রাখতো স্যার, তোকে না বললাম ওসব স্যারটার না ডাকতে? ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা এখন বল কে ফোন করেছিল? বল তিথি। জিজ্ঞেস করলাম কে হয় তোর, বলল কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই এখন যা। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছিল। রাগে শরীর জ্বলছে। আমি ওর কিছু হই না আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা। বাসায় ফিরে বজ্জাত মেয়ে, আমি কি ওর কেউ হই না? বাসায় ফিরলাম। কলিং বেল টিপতেই দরজা খুলল তিথি। আজও শাড়ি পরেছে। অবশ্যই আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মনে হয় আম্মু শাড়ি পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। তিথি অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তিথি ভাবছে, কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন? কথাও বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে গেলাম। রুমে এসে অফিসের ড্রেস চেঞ্জ করতে রাখলাম। রাগ এখনো রয়ে গেছে। কিভাবে কি মেয়েটা এত সহজ সবকিছু? আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে? তিথির কান্না পাচ্ছে খুব। গাল বেয়ে টুপ করে পানি পড়লো। উনি আমার সাথে কথা বললেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? উনি আমার দিকে তাকিয়েও দেখলেন না। তারপর তিথি রুমে আসলো। আপনার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না। কাপড় চেঞ্জ করে টাওয়েল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তিথি খুব কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠলো। দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়লো। সোজা তার শাশুড়ি মার রুমে গেল। তার শাশুড়ি তখন বসেছিলেন বিছানায়। তিথি গিয়ে কোলে শুয়ে পড়লো মাথা রেখে। কান্না করতে লাগলো খুব। তার শাশুড়ি অবাক হয়ে গেলেন তিথির কাণ্ড দেখে। কি হয়েছে তিথি? তিথি কাঁদতে থাকলো। তিথি আম্মুকে বলল, উনি আমার সাথে কথা বলছেন না আম্মু। এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকালেনও না। কি বলছিস? কাব্য এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, উনি আমায় এড়িয়ে চলছেন। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। কাঁদতে কাঁদতে বলল তিথি। মা তিথিকে কোল থেকে উঠালেন। এইভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো কাব্য রেগে আছে। কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিছু করিনি। তুমি না বলো আমি খুব লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই নিশ্চয়ই কাব্যকে রাগিয়ে দিয়েছিস, তাই কাব্য তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি? এড়িয়ে চলবেন আমাকে? উনি কি জানেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না? ওনার অবহেলায় আমি কষ্ট পাই। তিথি কাঁদতে লাগলো। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না। এখন যা, রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না। আমি তো কষ্ট পাবো। তাই বলে পিছু ছেড়ে দিবি? যা, জানার চেষ্টা কর কাব্য রেগে আছে কেন। একদম পিছু ছাড়বি না। আচ্ছা। তিথি রুমে এলো। তিথিকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। তিথির দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ড্যাব ড্যাব করে আমি বললাম, সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? আমার রাগ করে বলা কথাটা অনেক কষ্টে হজম করলো তিথি। তিথি সত্যি খুব কান্না পাচ্ছে। উনি এতটা রাগ করেছেন আমার উপর?
আমি তো কিছুই করিনি। তাহলে খুব খারাপ উনি, জানেন না আমি ওনাকে ছাড়া থাকতে পারি না। আর আজ তো জ্বরের কারণে কলেজে যেতে দিলেন না। অফিস থেকে এসে একবারও তো আমার শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন না। তিথি মনে মনে কথাগুলো ভাবছে। কি হলো, বোবা হয়ে গেছো নাকি? তিথি কিছু বলে চোখ সরিয়ে নিল। তিথি ভাবছে, আমার কি দোষ? এমনিতেই তো ওনাকে আমি ভালোবাসি, তার উপর ওনার লোভনীয় বুক দেখে তো আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? কিছু খুঁজে পাচ্ছিল না, তাই এটা দিয়ে শুরু করলো কথা বলা। শুরু করলো তিথি, কেমন লাগছে মানে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। তিথির মেনে নিতে কষ্ট হচ্ছে যে কাব্য ওর সাথে খারাপ ব্যবহার করছে, কঠিন করে কথা বলছে। তিথি এসবে অভ্যস্ত না, তাই কেঁদে দিল। আপনি এরকম করছেন কেন আমার সাথে? তিথি কাঁদতে লাগলো। কেমন করছি? অফিস থেকে আসার পর আমার সাথে কথা বলছেন না। আগে তো এসেই আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে শাড়িতে কেমন লাগছে সেটাকে সুন্দর করে বর্ণনা করতেন। তো এখন কি করতে হবে? তোমাকে জড়িয়ে ধরতে হবে? তোমার গুণগান করতে হবে? কাব্য কথাগুলো রাগ দেখিয়ে বলল। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? তিথি আমার পাশে এসে দাঁড়ালো। আমার কিছুই হয়নি। তাহলে এমন করছেন কেন? দেখো, আমার লেট হচ্ছে, আমি বাইরে যাব। এসব আজাইরা কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমার। শার্ট পরতে পরতে বললাম। তিথি ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আয়নার দিকে তাকিয়ে দেখলাম তিথি মুখ ফুলিয়ে কাঁদছে। দেখে মনে হচ্ছে প্রচন্ড কান্না পাচ্ছে তিথির। আমার খুব খারাপ লাগছে, কিন্তু গলে গেলে চলবে না। এই মেয়েকে শিক্ষা দিতেই হবে। আমি হাতের ওয়াচটা পরে চুল ঠিক করে নিলাম। তিথির সামনে দিয়ে বেরোতে যাব, তখনই জড়িয়ে ধরলো তিথি আমাকে। হো হো করে কেঁদে উঠলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিথি ছাড়ছেই না। জোর করে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কাঁদছে। আরে কি হলো তোমার? আপনি এমন করছেন কেন আমার সাথে? আপনার এমন ব্যবহারে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি জানেন না যে আমি আপনার অবহেলায় নয়, ভালোবাসায় অভ্যস্ত? আপনি আমাকে অবহেলা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। তিথির কথা শুনে আমারও খারাপ লাগলো। খুব কষ্ট পেয়েছে মেয়েটা, উপযুক্ত শাস্তি হয়েছে। বলুন না, কষ্ট দিবেন না আমাকে, আমার সাথে কথা বলুন প্লিজ। তাহলে আমাকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না এসব? তিথি বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি কখন কষ্ট দিলাম আপনাকে? কেন মনে নেই? না তো, আমার তো মনে পড়ছে না। আমি কেন কষ্ট দিতে যাব আপনাকে? তাহলে ফোনে আমার পিয়াকে বললে কেন যে তুমি আমার কিছু হও না? তিথির মনে পড়লো বিকেলের কথা। তাহলে এজন্যই রেগে আছেন উনি? এইটুকু কথার জন্য এত কষ্ট পেয়েছেন উনি? তিথি কথাটা মনে মনে বলল। সরি, আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। জড়িয়ে ধরে বলল তিথি, এখন বলো তুমি আমার কি হও? বউ। আর আমি? আপনি তো আমার বুড়ো স্বামী। তাহলে তখন বললে কেন যে তুমি আমার কেউ হও না? আমি তো বুঝিনি আপনি কষ্ট পাবেন। আমি তো ভেবেছিলাম ওই মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। যদি বলি আমি তোমার বউ, তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? সরি, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি তো এমনিই ভেবে ফেলেছিলাম। আমতা আমতা করে বলল তিথি। এই বিশ্বাস করো আমাকে, আর তোমার স্বামীর সাথে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে, তুমি কি সেটা মেনে নিবে? তুমি জেলাস হবে না? অবাক হয়ে বললাম। মোটেও না। আমি তো ওই মেয়েকে কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে? আসলে আমি ভেবেছিলাম অফিসের কাউকে আপনার বিয়ের কথা জানাননি। আমি যদি বলি আমি আপনার বউ, তাহলে সমস্যা হবে, তাই বলিনি। সমস্যা হবে মানে? আচ্ছা বাদ দিন প্লিজ, ক্ষমা করে দিন আমাকে। ছলো ছলো চোখে তাকালো আমার দিকে। ক্ষমা করা যায়, তবে শাস্তি স্বরূপ কিছু দিতে হবে আমাকে। কি? পাপ্পি। ওকে। পা উঁচু করে আমার গলা নামিয়ে গালে চুমু দিল তিথি। এখন হয়েছে? না। আর কি করতে হবে? মন খারাপ করে বলল তিথি, এখন তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। কাকে? আমার পিয়েকে। আচ্ছা ফোন দিন। আমি রিয়ার নাম্বার বের করে তিথির হাতে মোবাইল দিলাম। তিথি কল করলো রিয়াকে। রিয়া কল রিসিভ করতে তিথি বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পেরেছেন? অফিস টাইমে ফোন দিয়ে যে আপনার স্যারের কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আমি ওনার স্ত্রী হই, বুঝেছেন? আমাকে ম্যাডাম বলে ডাকবেন। মানে? অবাক হয়ে বলল রিয়া। মানে আমি কাব্যর বউ, আপনার স্যারের বউ। কাব্য বিবাহিত? হ্যাঁ। কেন বিশ্বাস হচ্ছে না? ওকে, ওয়েট আ মিনিট। কল কেটে দিল তিথি। আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু নিচু হন তো। কেন? আরে হন না। মুয়া। আমি নিচু হতেই আমার গলা জড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে সেটা ক্যামেরা বন্দি করলো তিথি। তারপর ফোনে কি সব করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তিথির দিকে। মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিথি ফটোটা
রিয়াকে সেন্ড করেছে। কি করলে এটা? কেন? ওই শাকচুন্নি তো বিশ্বাস করছিল না যে আমি আপনার বউ। এখন পিকটা সেন্ড করলাম, এখন নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি আপনার বউ। আমি হাসবো না কাঁদবো? হো হো করে হেসে দিলাম, সাথে তিথিও হেসে দিল। আচ্ছা এখন শার্টটা খুলুন। তিথি কথাটা বলতেই আমি লাফিয়ে উঠলাম। মানে? মানে কি আবার? খুলতে বলেছি খুলবেন। শার্ট খুলবো কেন? আমার খুব ইচ্ছে করছে আপনার লোমশ বুকখানা দেখতে, একবার ছুঁয়ে দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম তিথির দিকে। তিথি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, তিথিমণি, এখন তো আমি বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? না, আমি এখন দেখতে চাই। পরে দেখলে হয় না? না। তিথি জেদ ধরে বসলো। কি আর করার, শার্ট খুলে স্যান্টো গেঞ্জিটাও খুললাম। তিথি এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। ওনাকে শার্ট খুলতে বলতে আমার একটুও লজ্জা করলো না। বিষয়টা আমারও কেমন জানি লাগছে। জানি না কি হচ্ছে আমার শুধু ওনার লোমশ বুকটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। শুধু তাকিয়ে থাকবে নাকি অন্য কিছু করবে? তিথি মিটমিট করে হেসে মনে মনে বলছে। জানি না কেন তখনও আমার লজ্জা লাগেনি। তিথি একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বুলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্চি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাকনা হয়ে যাচ্ছে। তিথি বুকে হাতাতে হাতাতে হঠাৎ করে চুমু দিয়ে বসলো। ঘটনার দ্রুততায় আমি আশ্চর্য হয়ে গেলাম। বুঝতে পারিনি তিথি এমন করবে। তিথি ভাবছে, হাই হাই, এ কি করে বসলাম? বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো। আর আমি বুঝবো কি করে? আমি তো ওনার উপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গেছিল আমার। এখন ওনার দিকে তাকাবো কি করে? উফ, কি লজ্জাটাই না করছে। আমি তাকিয়ে দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। তিথি দৌড় দিবে তার আগেই আমি ওর হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমরে ধরে জড়িয়ে রাখলাম। তাকিয়ে থাকলাম তিথির দিকে। কি করছেন? ছাড়ুন না। ছাড়বো কেন? ছাড়ুন না, আম্মু এসে পড়বে। আসুক, তারপর আমি তিথির ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এঁকে দিলাম। তিথি কেঁপে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো তিথির। একটা, আগে যেটা করলে সেটা আবার করো না। কি? তিথি চোখ বোঝা অবস্থায় বলল। কেন মনে নেই একটু আগে কি করেছিলাম? তিথির একটু আগের কথা মনে পড়লো। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জা করছে আমার। কথাটা মনে হলেই তিথি লজ্জায় লাল হয়ে গেল। কি হলো, মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি, আমার বুকে কিস করো। পারবো না। কেন? আগে তো ঠিকই পেরেছিলে। তিথির নাকে নাক ঘষে বললাম। আগে তো আমি এমনিই করে ফেলেছিলাম। তোমার নিজের ইচ্ছেতে করনি? না, হ্যাঁ মানে আসলে। হয়েছে, বলতে হবে না, বুঝে গেছি। তা আমার বুকে কি এমন আছে যে তুমি দেখার জন্য উতলা হয়ে গেলে? জানি না। বলো না। মিনতি করে বললাম তিথিকে, কোমরে ধরে আর একটু নিজের কাছে নিয়ে এলাম, শক্ত করে ধরলাম। ভালো লাগে কি? আপনার বুকটা দেখতে। কেন? দেখো তাহলে। তিথি কোনো কথা বলল না। আমি তিথিকে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমরে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল প্রায়। নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। তিথি চুলের অতি সুঘ্রাণে। তিথি হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে, বুকের ভিতর ধীরিম ধীরিম করে হাতুড়ি পিটাচ্ছে তিথির। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার স্পর্শ অনুভূতিতেও সরে যেতেও পারছে না। এমন সময় মোবাইলটা বেজে উঠলো। দুজনেই বাস্তবে ফিরে এলাম। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথি এক দৌড়ে চলে গেল রুম থেকে। আমি বসে পড়লাম। কি করছিলাম এটা? আমি এতটা কন্ট্রোললেস কি করে হতে পারি? একবারও মনে পড়লো না তিথির কথা? তিথি এখনো পিচ্ছি, ও এসবের জন্য প্রস্তুত না এখনো। তিথি পড়াশোনা করছে এখনো, ওর ক্যারিয়ার পড়ে রয়েছে, রয়েছে অনেক স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা, তিথি এখনো পিচ্ছি, আর আমি কি না। উফ, কি করছিলাম এটা? ফোনটা অনবরত বেজেই চলেছে। হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করলাম। কিরে, এসব কি শুনছি আর দেখছি? ঠিক দেখেছিস, ঠিক শুনছিস। মেয়েটা তো দেখতে যেমন পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। দেখলি তো। হ্যাঁ দেখলাম, আর সবকিছুও বুঝলাম। আচ্ছা এখন রাখি। বাই। বাই। তিথি এক দৌড়ে মায়ের রুমে গেল, গিয়ে কোলে শুয়ে পড়লো। বারবার অজান্তেই হাসতে লাগলো। কি রে, কি হয়েছে? জানো কি হয়েছে? উনি আমাকে জড়িয়ে ধরে। আরে থাম থাম, এত পিচ্ছি কি করে হতে পারিস তুই? না মানে। মানে বুঝিস না, এসব তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এসব কাউকে বলতে নেই, বুঝলি? কিন্তু আমি তো তোমাকেই বলছি, তুমি তো আর পর নও। ইস বোকামে, এসব নিজ পরের বিষয় না।
তুই এগুলো কাউকে বলবি না, এসব নিজেদের ব্যাপার, বুঝলি? একটু লজ্জাও নেই রে বাবা। আচ্ছা বলবো না, কিন্তু কোনো কিন্তু না, এখন রুমে যা। না আমি পারবো না। কেন? উনি তো জড়িয়ে ধরলে আমার দম আটকে আসে, কেমন যেন লাগে। এটা অনুভূতি, বুঝলি? এটা তোর স্বামীর প্রতি টান, ও কিসের টান? ভালোবাসার। কিন্তু উনি তো আমায় ভালোবাসেন না। কে বললো? তাহলে একটু আগে কি করলো? এটা ভালোবেসেই তোকে জড়িয়ে ধরেছে, বুঝলি? তাহলে আমি তো বলেছিলাম আমার একটা বাবু চাই, উনি এনে দেননি কেন? তুই তো এখনো পিচ্ছি, তাই? না আমি পিচ্ছি না, পরের বার কিন্তু আমি ওনার কাছে একটা বাবু চাইবই চাইবো। আচ্ছা চেয়ে নিস, এখন যা, রুমে যা। তিথি আনমনা হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখনই আমি গিয়ে রুমে উপস্থিত হচ্ছিলাম। আমার সাথে ধাক্কা খেলো, পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। আও! তিথির মনে হলো এই বুঝি কোমর ভেঙে গেল, কিন্তু পড়ার আগেই কেউ ধরে ফেললো। আরে এ তো আমার রুনি। দেখে চলতে পারো না? পড়েই তো যাচ্ছিলে। আমি কি করব? আপনার এত বিশাল দেহি শরীর, তার উপর জিরাফের মতো লম্বা, ধাক্কা খেয়ে আমি তো মনে করেছিলাম দেয়াকের সাথে ধাক্কা খেয়েছি। কি বললে? আমি জিরাফের মতো লম্বা? দাঁড়াও দেখাচ্ছি মজা। কিছু বললো তার আগেই তিথি দৌড়ে ঢুকে গেল। আমি ঢুকেই দেখলাম আম্মু শুতে আছে। কি রে, কি হলো? না কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা তিথি এদিকে আসো তো একটু। না আসবো না আমি। কেন? আপনি গেলেই মারবেন। আমি থতমত খেয়ে গেলাম। আরে মারবো কেন? আপনার কাছে গেলেই আপনি জড়িয়ে ধরবেন আমাকে, আর আপনি জড়িয়ে ধরলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন কেমন জানি লাগে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি বড় বড় চোখ করে, আর আম্মুরও একই অবস্থা, তাকিয়ে আছেন আমার দিকে, মুখে মুচকি হাসি নিয়ে। আচ্ছা আমি যাচ্ছি আম্মু। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হয় ইজ্জতের 12টা বেজে যেত। এই আমার বউটাও না, যেমন দেখতে পিচ্ছি স্বভাবেও পিচ্ছি। রাতে এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। তিথি আস্তে আস্তে করে হেঁটে পাশে শুয়ে পড়লো। আমি কোনো ভাবান্তর দেখালাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকলাম। ব্যাপারটা তিথির হজম হলো না। তিথি ভাবছে উনি কি রেগে আছেন নাকি আমাকে দেখতে পাননি? দেখার তো কথা, তাহলে আমার দিকে একবার তাকালেনও না। এই এই তিথি আমাকে ডাকতে লাগলো। এই শুনুন না। আমি কোনো কথা বললাম না। তিথির এবার কেটে ফেলার অবস্থা। এই তাকান না আমার দিকে। এই কি? আপনি রাগ করেছেন আমার উপর? না বলে অন্যদিকে ঘুরে পড়লাম। প্লিজ ক্ষমা করে দিন আমায়, আমি জানি আপনি রেগে আছেন। আমি কোনো কথা বললাম না। তিথি পিছন থেকে জড়িয়ে ধরলো আমাকে আর কেঁদে দিল। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, একবার বউ বলে ডাকেন না। আমি মুচকি মুচকি হাসতে লাগলাম, কোনো কথা বললাম না। আমি তো পিচ্ছি, একটু ভুলই না হয় করে ফেলেছি, ক্ষমা করে দিন প্লিজ। ওকে ওকে, আর কাঁদতে হবে না। ঘুরে তাকালাম আমি, চোখের পানি মুছে দিলাম তিথির, কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। তিথির কান্না থামলো, চুপচাপ শুয়ে থাকলো বুকে। আচ্ছা একটা কথা বলি। বলো। আচ্ছা আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার এমন লাগে কেন? এর আগেও তো সবসময় মেঘ আমাকে জড়িয়ে ধরতো, তখন এমন লাগেনি কেন? আমি হকচকিয়ে গেলাম। মেঘ মানে? কে মেঘ? আর ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? ভ্রু কুচকে বললাম। আরে এত প্রশ্ন একসাথে করলে আমি কোন প্রশ্নের জবাব দিব বলুন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। এই মেঘটা কে? কে আবার? আমার বন্ধু। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? আমার বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না নাকি? আজব। না, জড়িয়ে ধরতে পারবে না। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার, শুধু আমার। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না তো কি করব? আর তুমি ওকে মানা করতে পারো না? খুব ভালো লাগে তাই না ওই মেঘ তোমাকে জড়িয়ে ধরলে? লাগে তো, লাগবে না কেন? আমার বন্ধু আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে তো আমার ভালো লাগবেই। তিথি হাসি মুখে বলল। আমার রাগ তখন চরমে। অন্য একটা ছেলে ওকে জড়িয়ে ধরে, আর ও বলছে কিনা ওর ভালো লাগে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তিথির গালে। ঘটনার দ্রুততায় তিথি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো লাল হয়ে গেছে, টপ করে এক ফোঁটা পানি পড়লো। আমি রাগে কি করব খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মারলেন? মারলাম। অন্য একটা ছেলে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি বলছো সেটা তোমার ভালো লাগে, আর সেটা আমি মেনে নিব? ছেলে মানে কোন ছেলে? কেন মেঘ? ও ছেলে হতে যাবে কেন? ও তো আমার বান্ধবী মেঘা। তাহলে মেঘটা কে? ওই মেঘাকেই আমি মেঘ বলে ডাকি। আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চড় মারলেন। ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, হাসবো নাকি কাঁদবো। মেঘ মেয়ে, এটা আগে বললে কি হতো?
আমি তো ভেবেছিলাম ছেলে। ইস, কি করলাম এটা? আমার পিচ্চি বউটাকে চড় মারলাম। দেখ, বিষয়টা আগে জানা উচিত ছিল। এভাবে চড় মারাটা ঠিক হয়নি। কত জোরে মেরেছি, তিথি ভাবতেই পারছে না এটা। উনি আমাকে চড় মারলেন, এই সামান্য একটা বিষয়ের জন্য এত জোরে চড় মারলেন। আমি বেশ বুঝতে পারছি উনি যে আগে আমার উপর রেগেছিলেন সেটাই প্রয়োগ করেছেন। আমি তো পিচ্ছি, একটা ভুলই না হয় করে ফেলেছিলাম। তার জন্য উনি আমাকে কষ্ট দিবেন, আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, তারপরও চড় মারলেন। তিথি যেন এটা মেনে নিতে পারছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কি করলাম এটা? এতটা গাধার মতো কাজ করতে পারলাম কি করে? তিথি, আই এম সরি। আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে। আমি ভেবেছিলাম। আমি তিথির গালে হাত দিতেই তিথি ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল। তারপর বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগলো, খুব রাগ হচ্ছে নিজের উপর। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। প্লিজ ক্ষমা করে দাও আমায়, সত্যি আমি ভুল করে ফেলেছি। কিন্তু তিথি কেঁদেই চলছে। তিথি প্লিজ তাকাও আমার দিকে। তিথি আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। আমি পিছন দিকে জড়িয়ে ধরলাম। প্লিজ তিথি, আমার কথাটা তো শুনো। তোমার বুড়ো বরকে ক্ষমা করে দাও প্লিজ। তিথি মুখ ফুলিয়ে কাঁদতেই থাকলো। প্লিজ তিথি, কান্না করো না। আচ্ছা, তোমার যত ইচ্ছে আমাকে মারো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। তিথিকে ছাড়তেই তিথি রুম থেকে বেরিয়ে গেল। আমি পিছন পিছন বেরিয়ে পড়লাম। তিথি শোনো। তিথি, তিথি আমার রুমের দিকে গেল। দরজা খোলাই ছিল, গিয়ে ঢুকে পড়লো। আমি ডাকতে ডাকতে আম্মুর রুমের সামনে গেলাম। কিরে তিথি, কাঁদছিস কেন? তিথি কোনো কথা না বলে কেঁদে চলছে। তিথি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কেউ মেরেছে তোকে? তিথি কোনো কথা বলল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু দরজার দিকে তাকাতেই দেখলো আমি দাঁড়িয়ে রয়েছি। তিথি কাঁদছে কেন কাব্য? মা আমাকে জিজ্ঞেস করলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে আম্মু আমতা আমতা করতে দেখে বিষয়টা আম্মু টের পেয়ে গেল কিছুটা। কে চড় মেরেছে তিথিকে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। তুই? আম্মু দরজার সামনে এলো। মানে কেন মেরেছিস? কি করেছে তিথি? আসলে আম্মু, আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম। তিথিকে ভুল বুঝে আম্মু ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মু, আমি আর একটা কথাও বলবি না। পিচ্ছি মেয়ে ভুল করতেই পারে, তার জন্য চড় মেরে দিবি? আম্মু, আমি সত্যি বুঝতে আমাকে আটকে দিল আম্মু। তো কোনো কথা শুনতে চাইনি আমি। কি করেছিস সেটা তুই? এরকম করে কেউ মারে? দাগ বসিয়ে দিয়েছিস। আম্মু, আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর, তিথিকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে। মা, কি বলছো এসব? হ্যাঁ, ও তোর কাছে সেফ না। এরকম পিচ্ছি মেয়েকে কেউ মারে? ভুল তো স্বাভাবিক করতেই পারে। কিন্তু আম্মু, তুই এখন রুমে যা। আমি একবার তিথির দিকে তাকালাম। মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। ফর্সা গালে চরের দাগ বসে গেছে। ইস, এতটা খারাপ আমি? ঘুরলাম রুমে যাওয়ার জন্য, আবার আম্মুর দিকে তাকালাম। আম্মু, তিথি। অসহায়ের মতো তাকালাম আম্মুর দিকে। যেতে বলছি না তোকে? তিথি আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিরীহ প্রাণীর মতো পোষ মেনে নিলাম। রুমে চলে এলাম। দূর ভালো লাগছে না কিছু, খুব খারাপ লাগছে। কি করে মারতে পারলাম তিথিকে? হাতটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ইস, ঘুমও আসছে না। বারবার পিচ্ছি বউটার মুখ ভেসে আসছে সামনে। কি যে করি? ফোনটাও তো রেখে গেছে এখানে, না হয় ফোন দিয়ে আমার কাছে আসতে বলতাম। উফ, ছটফটানি করতে লাগলাম। ঘুম আসছে না মোটেই। বারবার তিথির কান্না করার কথা মনে পড়ছে। বুকটা ফেটে যাচ্ছে। আমারও কান্না পাচ্ছে খুব। মা অনেক কিছু করেছেন তিথির কান্না থামানোর জন্য, কিছুতেই হচ্ছে না। গল্প বলছেন, মাথায় বিলি কেটে দিচ্ছেন, আদর করছেন। তিথি কান্না করার মাঝেও হঠাৎ ঠিক করে হেসে দিল। মা তিথির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি রে, হাসছিস কেন? আপনি এত বড় ছেলেকেও মারেন? তিথি হাসতে লাগলো। মাও হেসে দিলেন। পাগলি মেয়ে, একদিকে কাঁদছে আবার হাসছেও। ইস, উনি চর খাওয়ার পর কি দৃশ্যটাই না ফুটে উঠেছিল। কি ইনোসেন্ট ভাবে দাঁড়িয়ে থাকছিলেন। মারবো না? আমার মেয়েকে মেরেছে, কত সাহস! বেশ করেছেন। কিন্তু তিথির খারাপও লাগছে। কত জোরে চর খেলেন উনি। ইস, মনে হয় দাগ বসে গেছে। কি রে, কি হলো? না, কিছু না। কাব্য আরো অনেকবার আমার হাতে মার খেয়েছে, শুনবি? বলুন বলুন। তিথি নড়ে চড়ে শুনলো। মা তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলতে শুরু করলেন। যাক, শেষ পর্যন্ত মেয়েটার মুখে হাসি ফুটলো। তিথি হঠাৎ করে বলে উঠল, আম্মু, আমার না ওনার কাছে যেতে ইচ্ছে করছে।
কি বললি? থাপ্পড় খাবি? কাব্য তোকে চর মেরেছে, তারপর ওর কাছে যাবি? ওনাকেও তো মেরেছেন, বেশ করেছি। কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছে করছে। ইস, কত জোরে চর খেয়েছেন। চুপ করবি? চুপচাপ ঘুমা, একদম যাবি না ওর কাছে, বুঝলি? তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝুক মজা। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা বেশ, তো কষ্ট পাক উনি। কত জোরে মেরেছেন আমাকে। উনি একটুও ভালো না, খারাপ লোক, খারাপ বুড়ো, খারাপ স্বামী উনি। তারপর সকালে উঠে ভাবতে লাগলাম, রাতে একটু ঘুমাতে পারিনি, বারবার তিথির কথা মনে পড়ছিল। রুমটা খালি খালি লাগছিল। তিথি নাস্তার টেবিলে এসে বসলো, ঠিক আমার অপোজিটে। তিথি একবারও আমার দিকে তাকালো না। খুব কষ্ট দিয়ে ফেলেছি ওকে। কি রে, না খেয়ে তাকিয়ে আছিস কেন? আম্মুর কথায় ঘোর কাটলো। খাচ্ছি তো। মা বেশ বুঝতে পারছেন ওনার ছেলে মেয়েদের মনের অবস্থা। হাসি আটকে রেখেছেন কোনো মতে। ভাবছেন কাব্যর আব্বু থাকলে তো বেশ হতো, উনি সব ঘটনায় গন্ডগোল পাকিয়ে দিতেন, হো হো করে হেসে দিতেন। আব্বু বিজনেস ডিলের জন্য বাইরে গেছেন কয়েকদিনের জন্য। তিথি ভাবছে, ইস, কি অবস্থা হয়েছে ওনার। মনে হয় রাতে ঘুমাননি, ওনার কাছে যেতে ইচ্ছে করছে খুব। কিন্তু আম্মু তো বকা দিবেন, মারবেন বলেছেন। না থাক বাবা, যাওয়ার দরকার নেই। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। আম্মু তিথিকে বাসার গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছেন। মন খারাপ হয়ে গেল। ভাবছিলাম কলেজে গিয়ে যাওয়ার সময় সরি বলে দিব তিথিকে, কিন্তু সেটা আর হলো না। অফিস শেষ, গাড়ি নিয়ে সোজা তিথিদের কলেজে গেলাম। গিয়ে যা দেখলাম, রাগে আমার মাথা গরম হয়ে গেল। কয়েকটা ছেলে দাঁড়িয়ে তিথিকে ডিস্টার্ব করছে। একটা ছেলে হাতও ধরে আছে তিথির। আমি ছেলেটাকে বললাম, ভাইজান শুনুন, ভুল জায়গায় হাত দিচ্ছেন। তিথি অবাক হয়ে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কে রে তুই? তোর জম। মানে ওর হাত ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? জানি না। রাগে ফুসতে ফুসতে অন্যদিকে তাকিয়ে বললাম, তা মালটা তোর কি হয় রে? তুই এতে নাক গলাচ্ছিস কেন? বউ হয় ও আমার, নাক গলানোর তো কথাই তাই না? বলে পাঞ্চ করলাম ছেলেটার মুখ বরাবর। ছেলেটা তিতির হাত ছেড়ে দূরে গিয়ে পড়লো। আরেকটা ছেলে এগিয়ে আসলো, সজোরে একটা চড় মারলাম। মনে হয় চোখে অন্ধকার দেখলো, নিচে পড়ে গেল। তারপর সবাই দৌড়ে পালালো। বেশ হিরোগিরি দেখিয়ে ফেলেছি। হ্যাংলা পাতলা ছিল ছেলেগুলো, না হয় ওদের ঠেকানো বেশ মুশকিল হয়ে যেত। ছেলেগুলো বেশ কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল তোমাকে। কাউকে ডাকতে পারোনি বা আমাকে ফোন করতে পারোনি? তিথি কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আরে আরে কোথায় যাচ্ছ? দৌড়ে গিয়ে তিথির পাশে হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? তিথি তবুও কোনো কথা বলছে না। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে। এবার মুখ খুললো তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না, কেন? আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিত হব কি করে? তোমার স্বামী নেই মানে? নেই মানে নেই। তাহলে আমি কে? আপনি আমার কেউ না, আপনি একটা বাজে লোক, খারাপ লোক, পচা লোক। আরে আরে, আমি খারাপ আর পচা যাই হই না কেন, স্বামী তো তোমার। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। আমি সত্যি সরি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। আর কখনো ভুল হবে না। এই কানে ধরলাম। তিথি কেঁদে চলছে। প্লিজ তিথি কেঁদো না, আর কখনো আমি কষ্ট দিব না তোমাকে। সত্যি তো? 3 সত্যি। তারপর জড়িয়ে ধরলাম তিথিকে। আরে আরে, কি করছেন? ছাড়েন, সবাই দেখছে তো। পাবলিক প্লেসে এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? ইস, বুড়ো বয়সও দুষ্টুমি গেল না আপনার। লজ্জায় আমার বুকে মুখ লুকালো তিথি। তারপর গাড়িতে উঠে পড়লাম। জানো, কাল রাতে একটু ঘুম হয়নি আমার। কেন? কেন আবার? আমার পিচ্চি বউকে ছাড়া যে আমার ঘুম আসছিল না। বারবার তোমাকে মনে পড়ছিল। তিথি মনে মনে ভাবলো, আমারও তো আপনার কথা মনে পড়ছিল। তোমার আমার কথা মনে পড়েনি? পড়েছিল তো। তাহলে আসলে না কেন আমার কাছে? আম্মুর ভয়। আম্মু বলেছেন যদি আপনার কাছে যাই তাহলে থাপ্পড় দিবেন। ও, আমার বউটা তাহলে আমাকে মিস করছিল? একটুকুও না, আমি কোনো বাজে লোককে মিস করি না। তাই বেশ তো। তিথির গালে একটা চুমু দিলাম। মুয়া। আরে আরে, কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না। আপনি জানেন না কি এরকম কেউ করে? কেউ না করলেও আমি করি। ফাজিল। লজ্জা পেয়ে বলল তিথি। আমার কাঁধে মাথা রাখলো। বাসার কিছু সামনে আসতে তিথি বলে উঠলো, ওয়েট ওয়েট ওয়েট। কি হলো? থামুন এখানে। কেন? আরে আম্মু দেখলে তো মাইট দিবে। আমি বরং আগেই নেমে পড়ি, আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আমার বউটার বুদ্ধিও আছে দেখি। একদিকে স্বামীর সাথে রোম্যান্স করবে, অন্যদিকে নিজের আম্মুর কাছে নিরপরাধ প্রমাণ করবে। বাহ বাহ, ভালো তো। তিথি কিছু না বলে মাথা নিচু করে নেমে পড়লো। আমি গ্লাসে তাকিয়ে দেখলাম তিথি বেশ লজ্জা পেয়েছে, গাল দুটো লাল হয়ে গেছে। বাসায় পৌঁছে গেলাম। একটু পর তিথিও এসে পড়লো।
আম্মুকে দেখলাম সোফায় বসে আছে। কি রে, তোরা দুজনই দেখি আজ একসাথে? একসাথে কই, আমি আগে আগে আসলাম, তারপর তিথি। আমি তিথির দিকে তাকালাম। হ্যাঁ আম্মু, উনি সত্যি বলছেন। তাই? হুম। আমার তো বিষয়টা খটকা লাগছে। যা বাবা, এ কোন ঝামেলায় পড়লাম। আম্মু মনে হয় আজ করতে পেরে গেছে। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে থাকতেও দিবে না নাকি? আম্মু বিশ্বাস করো, উনি আমার কলেজে যাননি আর আমাকে ড্রপও করেননি, আমি নিজেই এসেছি। আমি কখন বললাম যে কাপড় তোর কলেজে গিয়েছে? বেশ, কাহিনী খতম। আম্মু এখন পুরোপুরি ভাবে বুঝে নিল যে আমি তিথিকে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটাও না মুখে কিছু আটকায় না। আম্মু বিশ্বাস করো, উনি আমাকে ওই রাস্তার মোড়ে নামিয়ে দেননি। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো আম্মুর দিকে। আমি কি সেটা বলেছি? মুচকি হেসে বলল আম্মু। তিথি বুঝে নিল কি বলে ফেলেছে। নিজের পায়ে নিজে কোড়ল মেরে ফেলেছে। তিথির এমন ইনোসেন্ট কথায় আমি তো ফিদা। সামনের সোফায় বসে পড়লাম ঠাস করে। একে দিয়ে আর যাই হোক, মিথ্যা কথা বলানো যাবে না। এতটা ইনোসেন্ট বাচ্চাও। আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আমি লজ্জায় উঠে পড়লাম সেখান থেকে, রুমে চলে আসলাম। ওই পিচিটাও না মুখে কিচ্ছু আটকায় না। দেখ, তিথি লজ্জায় তার শাশুড়ি আম্মুর দিকে তাকালো না, সোজা উপরে উঠে পড়লো। নিজের রুমে যেতে চাইলে উহু, এদিকে না ওদিকে। মিসেস সাবিনা নিজেদের রুমটা দেখিয়ে বললেন। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। ফিক করে হেসে দিলেন মিসেস সাবিনা। বেশ ভালো লাগছে ছেলে মেয়েদের এসব কাহিনী দেখতে। এক সপ্তাহ হয়ে গেল তিথি আম্মুর রুমেই থাকে। তবে আম্মুর অগোচরে আমরা স্বামী স্ত্রী বেশ জমিয়ে রোম্যান্স করে থাকি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তিথি আমার কাছে চলে আসে। না, আসলে রুমে গিয়ে চুরি করে নিজের বউকে নিজের রুমে নিয়ে আসি। কি করবো বলুন, ঘুম আসে না তো পিচ্ছি বউটাকে ছাড়া। বেশ ভালো লাগছিল লুকোচুরি প্রেম প্রেম খেলা। সকালে তিথি আম্মুকে লুকিয়ে আমার রুমে এলো। তিথি আসতেই আমি তিথিকে জড়িয়ে ধরলাম। ছাড়ুন তো, একটা কথা বলার ছিল। বলো। আপনি আমাকে একটু সময় দিবেন? মানে? আজ একটু দেরিতে অফিসে যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার আগ্রহ জানিয়েছে, ওদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো লোকটাকে তোমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা করবে না? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। থ্যাংক ইউ। তিথি জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে দিল দৌড়। আমি হেসে দিলাম। পিচ্ছি রয়ে গেল আমার বউটা। তিথিকে নিয়ে কলেজে গেলাম। তিথি সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। কফি শপে গিয়ে বসলাম সবাই। পকেটে ফোনটা কেঁপে উঠল। ফোনে কথা বলতে বলতে আমি পাশে চলে এলাম। তিথি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ রিনা বলে উঠল, তোর বরটা কি হ্যান্ডসাম রে। হ্যাঁ সত্যি বলছিস রে, একটু বয়স হলে কি হবে, বডি দেখছিস কি হট। সালমান খানের মতো, হাসিটাও সেই। আমার যদি এমন একটা বর থাকতো। আমার তো একেই চাই। এরকম আরো অনেক কথা। বান্ধবীদের এসব কথাবার্তায় ফুলছিল তিথি। কফির কাপটা গট করে রেখে দিল। টেবিল থেকে উঠে গট গট করে চলে আসলো সেখান থেকে। ওর বান্ধবীরা পিছন থেকে ডাকছিল, কিন্তু তিথি সেটা কানেই নিল না। ফোন রেখে পিছু ফিরতেই তিথি এসে আমার হাত ধরলো। চলুন। কোথায়? আর এক মুহূর্তও থাকবো না এখানে। মানে কেন? বলছি না চলুন। রেগে গেল তিথি, আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন, বাড়ি যাব। বাড়ি যাবে মানে? কলেজে যাবে না তুমি? আর আমার অফিসও তো আছে। না আমি কলেজে যাব, না আপনি অফিসে যাবেন। ওকে, নাও লেটস মুভ। মানে কি হয়েছে তোমার তিথি? মাথা গরম করাবেন না বলে দিচ্ছি। গাড়ি স্টার্ট দিতে বলেছি, স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলাম। তিথির হাবভাব বোঝা যাচ্ছে না। হঠাৎ কি হলো কিছুই বুঝতেছি না। বাসার সামনে আসতেই তিথি আমার হাত ধরে আমাকে নিয়ে সোজা উপরে উঠলো, রুমে নিয়ে গেল। তিথি কি হয়েছে তোমার, বলবে প্লিজ? আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না, নিয়ে আসার জন্য যাবেন। মানে কেন? মানে আপনি কলেজ থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি সেখান থেকেই গাড়িতে উঠবো। মানে কি হয়েছে তোমার, বলবে প্লিজ? মেরে ফেলবো শাকচুন্নিদের। মানে কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সব কয়টা শাকচুন্নি বান্ধবীদের। কেন? ওরা কি বলে জানেন, আপনি নাকি হিরোর মতো, আপনার বডি খুব হট, আপনার সাথে ওদের প্রেম করতে ইচ্ছে করে। আপনি হ্যান্ডসাম হট যাই হন, তাতে ওদের কি? আপনি তো আমার বর, আর প্রেম ওরা করবে কেন? আমি করব আপনার সাথে, আমি আমার বরের সাথে প্রেম করব। তিথির কথা শুনে আমি হেসে দিলাম। এজন্য তাহলে রেগে আছেন মহারানী? মহারানী তো বেশ জেলাস হয়েছেন। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না,
ওরা আপনার কাছে আসতে চাইলেও আপনি ইগনোর করবেন, বুঝছেন? আমি মাথা নাড়ালাম। তিথির আগে গটগট করে হাঁটতে লাগলো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে লাগলো, আর প্রতিবার একটা করে আমার গালে চুমু দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো, তিথির অবস্থা দেখে কি করব বুঝতে পারছি না। নীরব বসে আছি, আর তিথি বিড়বিড় করে ওর বান্ধবীর গালি দিচ্ছে, আর কিছুক্ষণ পর পর আমার গালে চুমু এঁকে দিচ্ছে। তিথি, তুমি ক্লান্ত হয়ে গেছো, বসো এখানে। তিথি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। আরে বাবা, আমি কি করলাম? বসবো না। আরে তুমি তো ক্লান্ত হয়ে যাচ্ছ। আর তুই কি করে বলছিস সব দোষ তোর? আমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছি তিথিকে, এতটা রাগর, আর আমাকে তুই করে বলছে। বাব্বাহ, আমার বউ তো দেখি সব গুণের অধিকারী, রাগলে তো বেশ লাগে আমার পিচ্ছি বউকে। তিথি পাইচারি করছে তো করছেই। আর তুই এই শার্ট পরেছিস কেন? আর কিছু পাসনি? আরে আমি কি করব? আমি কি জানি নাকি যে এটা খারাপ শার্ট আর তোমার ভালো লাগবে না? খারাপ শার্ট মানে? জানিস এই শার্টে তোকে কত হট লাগে? ওরা কি এমনি এমনি বলেছে নাকি? আমি ফিদা হয়ে বসে আছি। তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। এক্ষুনি শার্টটা খুল, খুল বলছি। তিথি আমার বুকের উপর উঠে বসলো, তারপর কিল ঘুষি মারতে লাগলো। টেনে টুনে শার্টটার নাজেহাল অবস্থা, অবশেষে খুলে ফেলতে হলো। গেঞ্জিটাও ছিঁড়ে ফেললো টেনে। খালি গায়ে শুয়ে আছি। তিথি আমার বুকে মাথা রাখলো আর কেঁদে দিল। আরে কাঁদছো কেন? মাথায় হাত বুলে দিতে দিতে বললাম। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জানেন আমার খুব ভয় করে। কাঁদতে কাঁদতে বলল, আমার বুকে আঁকড়ে ধরলো, নখ বসিয়ে দিয়েছে। আমি বুঝতে দিলাম না, কোনো শব্দ করলাম না। কেন? আপনাকে না হারিয়ে ফেলি। আরে পাগলি, হারিয়ে ফেলবা মানে? মানে আপনি যদি কখনো অন্য কারো হয়ে যান বা হারিয়ে যান। মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর আমার এত কিউট পিচি বউকে ছেড়ে আমি কার কাছে যাব? হ্যাঁ, আমি জড়িয়ে ধরলাম তিথিকে। আচ্ছা, এখন আমি অফিসে যাই? না, আপনি কোথাও যাবেন না। মানে? মানে আজ আপনি সারাদিন আমার সাথে থাকবেন, আমি কোথাও যেতে দিব না আপনাকে। ওকে ওকে, শুধু কি দিন? রাতে কার সাথে থাকবো? মানে মানে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাহলে রাতে কার সাথে থাকবো? অবশ্যই আমার সাথে থাকবেন। ও, তিথি কিছুক্ষণ ভাবলো, এরপর চেঁচিয়ে উঠলো, এক মিনিট, আমি ছাড়া আপনার আর কয়টা বউ আছে যে রাতে অন্য কারোর সাথে থাকবেন? কয়টা বউ মানে? আমার বউ তো একটাই। তাহলে যেহেতু আপনার বউ একটা, সেহেতু তার সাথেই থাকবেন। আর আমাকে প্রশ্ন করলেন কেন যে কার সাথে থাকবেন? আরে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাই আমি বললাম রাতে কার সাথে থাকবো। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার আর বউটাও নাই তো? আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আমার আরেকটা বউ থাকলে কি তোমাকে একাই এত ভালোবাসা দিতাম? ও, তাহলে আপনার আর দুইটা বউ থাকলে আমাকে কম ভালোবাসতেন বুঝি? তোমার মতো পিচ্চিকে না এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, বুঝলে? বুঝলাম। তখনই আম্মু কাব্বো কাব্বো বলে রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম। তিথিও নিজেকে গুটিয়ে নিল। কিরে তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না তাই নিয়ে এলাম। বুঝলাম, তাহলে তুই বসে আছিস কেন? যা অফিসে যা। আমি বসা থেকে উঠতে গেলে তিথি আটকালো। আম্মু একদিন অফিসে না গেলেই তো হয়, আমি ওনাকে আটকিয়েছি। আসলে আমার ভালো লাগছিল না। তোর শরীর খারাপ নাকি? না তো, এমনি। ও ভালো তো। কাব্য, আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল। তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম, ওর কাঁধে থুতনি রাখলাম, হাত পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল। কি করছেন? কেন? আদর করছিলাম। ইস, ছাড়ুন তো, আমার কাজ আছে। আমি জানি তোমার কোনো কাজ নেই। ছাড়ুন না, আমার কাতো কুতো লাগছে, খুব সুরসুরি করছে পেটে। আমি কোনো কথা বললাম না। তিথির ঘাড়ে মুখ ঘষতে লাগলাম। তিথি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। চুল সরিয়ে ঘাড়ে চুমু এঁকে দিলাম। তখনই আম্মু ডাকলো তিথিকে। তিথি, তিথি, এদিকে আয় তো একটু। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথিও ছাড় পেয়ে দিল দৌড়। তারপর বিকেলে সারাদিনে একবারও তিথি আমার কাছে আসলো না। আমাকে অফিসও যেতে দিল না। বলল আজ সারাদিন আমার সাথে থাকবে। আর এখন কিনা ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালো হয়েছে। পাশে থাকলে তো শুধু আদর করতে ইচ্ছে করে পরিবউটাকে। কখন যে কন্ট্রোল হারিয়ে ফেলি কে জানে। তিথি মিসেস সাবিনার পাশে বসে গল্প করছে। বারবার সকালের কথা মনে পড়ছে তিথির। ইস, উনি কি বেশরম! আমার পেটে হাত দিয়েছেন, খুব সুরসুরি করছিল তখন, বেশ ভালোই লাগছিল। তিথি একটু লজ্জা পেল, গাল দুটো গোলাপি হতে গেল। কাজের বুয়া আসে ডেকে গেলেন তিথিকে। তিথি যাবে কিনা ভাবছে। গেলেই তো আবার জড়িয়ে ধরবেন। আগের বার ছাড় পেলেও এখন তো ছাড় দিবে না বুড়োটা। বুড়ো বয়সেও এত রোমান্টিকতা কই থেকে যে আসে।
কি রে তিথি, কি ভাবছিস? যা, কাব্য তোকে ডাকছে। হ্যাঁ মা, যাচ্ছি। তিথি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। উকি ঝুঁকি মেরে দেখলো না, মনে হয় ওয়াশরুমে আছেন উনি। দরজা ঠেলে রুমে ঢুকতেই ধাক্কা খেলো তিথি। পড়েই যেতে আমি ধরে ফেললাম। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে আছি তিথির মুখের দিকে। কি বাচ্চা বাচ্চা আভাস মুখে, এত কিউট। তিথি একটু একটু করে তাকালো। উফ, আপনি? হ্যাঁ আমি তো, আর কেউ থাকবে নাকি? তিথিকে সোজা করে দাঁড় করিয়ে বললাম। মানে? তিথির দিকে এগিয়ে গেলাম রাগী লুক নিয়ে। আরে এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো ভেবেছিলাম দেয়াল। আমি ভাবলাম এই বুঝে আমার কপাল ফেটে গেল। আমাকে তোমার দেয়াল মনে হয়? হ্যাঁ। বলে জিভ কাটলো তিথি। আমি এগিয়ে গেলাম তিথির দিকে। না মানে একটা কথা বলার ছিল। বলো। এভাবে এগিয়ে আসবেন না প্লিজ, আমার ভয় করে। ওকে, এগোবো না, বলো। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা চলো তাহলে, রেডি হয়ে নাও। সত্যি? থ্যাংক ইউ। বলে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। তিথি আমতা আমতা করে বলল, আসলে বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি তো, তাই খুশি হয়ে ওটা করে ফেললাম। আপনি আগে তো ঘুরতে নিয়ে যেতেন, এখন তো বিজি থাকেন আপনি। ওকে যাও, রেডি হয়ে নাও। আর শোনো, একটা শাড়ি পরে নাও। তিথির মুখ মলিন হয়ে গেল। মাথা নিচু করে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দিব। তিথি অবাক হয়ে তাকালো আমার দিকে। মানে? না না, আমি আম্মুর কাছে গিয়ে পরে নেব। আলমারি থেকে একটা মেরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হতে গেলে আমি সামনে গিয়ে দাঁড়ালাম। বউদের স্বামীর কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে। কোনো আসলে টাসলে শুনতে চাই না, আমি পরিয়ে দেব ব্যাস। তিথিকে টান মেরে বুকে নিয়ে এলাম, দরজা লাগিয়ে নিলাম। তিথি মাথা নিচু করে রইল লজ্জায়। শাড়ি পরিয়ে দিতে লাগলাম তিথিকে। তিথি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার বিশ্বাস তিথির পেটে পড়ছিল। তিথি কেঁপে কেঁপে উঠছিল। চোখের সামনে তিথির নাভি দেখে ঠিক থাকতে পারলাম না। চুমু খেয়ে নিলাম পাশে। তিথি আমার মাথা চেপে ধরলো। আমি উঠে পড়লাম, কুচি ঢুকিয়ে দিলাম। হাত লাগলো পেটে। তিথি হাত আঁকড়ে ধরলো, নখ বসিয়ে দিল। আমি আঁচলটা তিথির কাঁধের উপর রাখলাম। তিথির থুতনি উপরে তুলে তিথির দিকে তাকালাম। তিথি চোখ খুললো, আমাকে জড়িয়ে ধরলো লজ্জায়। বেশ কিছুক্ষণ পর, আচ্ছা আপনি শাড়ি পরানো শিখলেন কোথা থেকে? ইউটিউব দেখে। তাই? তার মানে তুমি নিশ্চয়ই ওই মেয়েটার পেট দেখেছিলে, তাই না? হুম। ইউ চিটার, তুমি খুব খারাপ বদলোক একটা। আমাকে মারতে লাগলো, কয়েকটা কিলঘুষি বসিয়ে দিল বুকে। তিথি কাঁদো কাঁদো হয়ে গেল। চলে যেতে চাইলে আমি টান মেরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বউ কি জেলাস? তিথি কান্না করতে লাগলো। আমি তিথির চোখ মুছে দিলাম। আরে পাগলি, ওটা তো পুতুল ছিল। সত্যি? হুম। তিথি জড়িয়ে ধরলো আমাকে। আপনি শুধু আমার আমার সব দেখবেন, আর কারো কিছু দেখবেন না। তাই? হুম। তাহলে দেখাও। কি? এই না বললে আমি শুধু তোমার সব দেখবো, আর কারো কিচ্ছু দেখবেন না? তিথি বুঝতে পারলো আমি কি বলছি। লজ্জা পেল একটু। যা খবিস। এখন আমি খবিশ হয়ে গেলাম? আরে বুঝেন না কেন, আমার লজ্জা করে তো। আচ্ছা এখন চলো যাওয়া যাক। হুম। তারপর আম্মুর পারমিশন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তিথি পাশেই বসেছিল। আমি বারবার তিথির দিকে তাকাচ্ছিলাম। আচ্ছা আপনি এই শার্ট পরেছেন কেন? মানে কেন, ভালো লাগছে না? উফ, আপনাকে না বললাম এইসব হট শার্ট না পরতে। শার্ট আবার হট হয় কি করে? আপনি জানেন আপনাকে কি হ্যান্ডসাম লাগে এই শার্টে। ও ধন্যবাদ। ধন্যবাদ বললে হবে না, আপনাকে না বলেছি এরকম শার্ট না পরতে সব মেয়ে তো তাকিয়ে থাকবে আপনার দিকে। তো তো মানে? আরে চেঁচাচ্ছ কেন? স্বামী আমার, আর ওরা তাকাবে কেন? মেরে ফেলবো শাকচুন্নিতে। তিথিমণি কি বলেছিলাম মনে নেই? আমি শুধু তোমারই থাকবো, কারো হব না। সত্যি তো? হুম সত্যি। তাহলে নাক ধরে প্রমিস করুন। আমি ফিক করে হেসে দিলাম। নাক ধরে কেউ প্রমিস করে নাকি? কেউ করে না, তাই আপনাকে দিয়ে করাচ্ছি। অতপর নাক ধরে প্রমিস করতে হলো। গাড়ি নিয়ে থামালাম একটা পার্কে গিয়ে। পার্কটার পরিবেশ খুব সুন্দর, নেই কোনো কোলাহল। চারপাশের পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। পার্কে ঢুকে তিথি চারপাশ দেখতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। সাথে ফ্রিতে একটা পাপ্পি দিল। পার্ক থেকে বের হয়ে ব্রিজে নিয়ে গেলাম তিথিকে। পাশে রেলিং এর কাছে উঁচু স্থানে দুজন হাঁটছিলাম। তিথি আমার ধাক্কা মেরে নিচে নামালো, তারপর হাইট মাপলো। এখন ঠিক আছে, সমান সমান, একেবারে পারফেক্ট। আমি হেসে দিলাম। হাওয়াই মিঠাই দেখে তিথির সে কি খুশি, তাকে কিনে দিতেই হবে। ঝাল দিয়ে ফুচকাও খেলো, চোখ দিয়ে পানি পড়ছে তবুও খাচ্ছে। বুঝি না এত ঝাল দিয়ে খাওয়ার দরকার কি। আইসক্রিমওয়ালাকে দেখে দাঁড়িয়ে রইলো, তাকিয়ে রইলো আইসক্রিমের গাড়িটার দিকে। কি হলো তিথি? না কিছু না।
মন খারাপ করে রইল তিথি। আমি বুঝে নিলাম তিথি কি চাইছে। আইসক্রিম খাবে? খুশিতে তিথির চোখ ঝলমল করে উঠল, আবার মুখ গোমরা করে নিল। আপনি বকবেন? আমি কি কখনো বকি তোমাকে? একটু আগেই তো বকলেন ফুচকা খাওয়ার সময়। তখন বকেছি, বেশ করেছি। এত ঝাল দিয়ে কেউ ফুচকা খায়? আচ্ছা এখন তাড়াতাড়ি যান না, আইসক্রিম নিয়ে আসুন। আরে যাচ্ছি রে বাবা। তিথিকে আইসক্রিম এনে দিতেই খপ করে নিয়ে নিল, বাচ্চাদের মতো খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমার মুখের সামনে ধরলো, আমি একটা কামড় দিলাম। তিথি হেসে উঠল। এত বড় কামড় দিয়ে কেউ আইসক্রিম খায়? আমিও হেসে দিলাম। তারপরে তিথিকে দিয়ে আমি অফিসে এলাম। ফাইলগুলো দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। তখনই উপস্থিত নীরা আমার কলেজ ফ্রেন্ড, আমাকে পেয়ে জড়িয়ে ধরলো। তারপর অনেক কথা। দরজায় তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এই যে তিথি দাঁড়িয়ে, হাতে কি এটা? টিফিন বক্স। লাঞ্চে ওনার জন্য খাবার নিয়ে গেছিলাম ওনার অফিসে। গিয়ে যা দেখলাম আমার খুব কান্না পাচ্ছে। একটা মেয়ে ওনার গলা জড়িয়ে ধরে আছে পেছন থেকে, আর উনি হেসে হেসে ল্যাপটপে কি যেন দেখাচ্ছে। তিথির এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরে গিয়ে, না এটা করা যাবে না, এমনিতেই এটা অফিস, এখন যদি কিছু করি তাহলে ওনার অসম্মান হবে। আরে তিথি তুমি ভিতরে আসো। আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম। তিথি গুটি গুটি পায়ে ডুবে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এই সময় এখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম লাঞ্চের জন্য। ও, তোমাকে না কলেজে দিয়ে এলাম? তাহলে কলেজ থেকে ছুটি নিয়ে এসেছি। ও, পাশ থেকে নীরা বলে উঠলো, মেয়েটা কে রে কাব্বু? ও সরি, তোর সাথে পরিচয় করিয়ে দিতে মনেই নেই। এদিকে আসো তিথি। তিথির হাত ধরে নীরার কাছে নিয়ে গেলাম। এই হলো তিথি, মাই ওয়াইফ। আর তিথি এই হলো নীরা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কাব্বু তুই বিয়ে করছিস? জানতাম না তো। সরি রে, তোর সাথে তো সম্পর্কটাই বিচ্ছিন্ন ছিল। আই মিন বেশ কিছুদিন হলো যোগাযোগ নেই, ফোন নাম্বারও নেই। ও, মেয়েটাকে তো পিচ্ছি মনে হচ্ছে, তোর সাথে তো মিলছেই না। নীরা মুখ ভেঙচিয়ে বলল। আমি হাসলাম, কিছু বললাম না। এরকম পিচ্ছি আন্ডার 18 মেয়েকে বিয়ে করেছিস? তোর রুচি দেখে তো অবাক হচ্ছি। এর সাথে তোর যায়? তিথিকে তো তোর মেয়ে মনে হচ্ছে। ঠাট্টার স্বরে বলল নীরা। আমি বুঝলাম নীরা তিথিকে খেপানোর চেষ্টা করছে। এই মেয়ের লক্ষণ ভালো না, কি প্যাচ লাগানো ধান্দায় আছে কে জানে। নীরা তুই একটু যা, আমি পরে কথা বলছি তোর সাথে। বউ আসতে বিধি করে দিচ্ছিস? বাহ, ভালো তো। নীরা ক্যান্টিনে গিয়ে বস না একটু, বুঝিস না স্বামী স্ত্রীর ব্যাপার তো। নীরা গটগট করে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গেলাম, তিথির থুতনি ধরে মুখ উঁচু করলাম। বাহ, বেশ লাগছে। সূর্য আজ কোন দিকে উঠলো? মানে তুমি আজ আমার অফিসে? এই প্রথম আমার অফিসে আসলে তোমাকে কি দিয়ে শুভেচ্ছা জানাই বলো তো? আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না, এসে যা দেখলাম সেটাতেই বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি। আমি তিথির দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝেছি, আমার বউটা আমাকে ভুল বুঝছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা একটু ঠিক নেই। আরে বুঝো না কেন, এই মেয়েটা না একটু গায়ে পড়া স্বভাবের। তো ও আপনার অফিসে এসেছে কেন? অনেকদিন হলো দেখা নেই, তাই বোধহয় সোজা অফিসে চলে এসেছে। তিথি কোনো কথা বলছে না। ওকে, বুঝেছি, আমার বউটা রাগ করেছে। তাহলে আগে আমার বউটা রাগ ভাঙাই। তিথির কোমর শক্ত করে ধরলাম, মুখ এগিয়ে নিলাম তিথির দিকে। তিথির ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট তিথির ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছি। তখনই দরজায় নক পড়লো। স্যার এই ফাইলটা। হোয়াট দ্য, কি ব্যাপার ম্যানেজার সাহেব? ম্যানার্স তো ভুলে গেছেন নাকি আপনি? ততক্ষণে আমি আর তিথি স্বাভাবিক অবস্থানে ফিরে এলাম। তিথি লজ্জায় মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে রইল। সরি স্যার। এতটা রেসপেক্টলেস আর কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছ থেকে তো অন্যরা শিখবে, আর আপনি? স্যার আসলে আমি। স্টপ মিস্টার ফারিয়াদ, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয়, সেটাও ভুলে গেছো তুমি? স্যার একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি, সরি। ওকে, দেখি কি জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাতে দিলাম। নেক্সট টাইম যেন এরকম না হয়। হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ কখনো করিনি আমি কারোর সাথে। আসলে মাথাটা একটু খারাপ হয়ে গেছিল তাই। ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। মানে? ভুল তো করে ফেলতেই পারেন, তার জন্য এরকম আচরণ করবেন আপনি? এটা কিন্তু ঠিক না। ও বললে হবে না, ওনাকে সরি বলে আসেন। যথা আজ্ঞা মহারানী। ম্যানেজার সাহেবকে একটু আমার রুমে আসতে বলুন। জি স্যার। ম্যানেজার সাহেব রুমের সামনে এসে বলল, মে আই কামিং স্যার? আসুন ম্যানেজার সাহেব, আই এম রিয়েলি সরি একটু আগের ঘটনার জন্য। আসলে একটু মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই আপনাকে বকে ফেলেছি।
ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এটা আপনি করতে পারলেন? আসলে ভুলটা তো আমিই করেছি। প্লিজ লজ্জা দিবেন না মিস্টার ফারিয়াদ। আসলে আমিও একটু অবাক হয়েছিলাম স্যার যখন আপনি আমাকে বকছিলেন। আসলে আগে কখনো এরকম হয়নি তো, তাই অনেক বড় ভুল করে ফেললেও আপনি কিছুই বলতেন না, নিজেই শুধরে নিতেন। আর সেই আপনি কিনা আমি বুঝতে পারছি স্যার। ওকে, এখন আপনি যেতে পারেন। ওকে স্যার। ম্যানেজারকে বিদায় করে তিথির দিকে তাকালাম। কি ম্যাডাম খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে এটা কি? টিফিন? লাঞ্চের জন্য খাবার? লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নেই। তিথি একটু মন খারাপ করে রইলো আর মনে মনে বলতে লাগলো, উনি একবারও তো জিজ্ঞেস করলেন না কে রেখেছে, কত কষ্ট করে ওনার জন্য রান্না করলাম, আর উনি কি না। খাবার প্লেটে বেড়ে তিথির সামনে রাখলাম। শুরু করো। কোনো রকমে বলল তিথি। আমি খেতে শুরু করলাম। তিথি নিজে খাচ্ছে না, আমার খাওয়া দেখছে। তিথি ভাবছে, উনি একবার ওকে জিজ্ঞেস করবেন না আর খাবারটা কি ভালো হয়নি? ওনার তো কোনো রিয়াকশন দেখছি না, মনে হয় ভালো লাগেনি ওনার। আচ্ছা এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছো? না, আমি রেঁধেছি। আমি হা করে রইলাম তিথির দিকে। তুমি? হ্যাঁ, কেন ভালো হয়নি? তিথি তুমি রেঁধেছো এটা, তাও আমার জন্য, আর আমার ফেভারিট বিরিয়ানি। রিয়েলি? তিথি বুঝতে পারছি না আমি কি বলবো। বুঝেছি, বিরিয়ানিটা বোধহয় আপনার ভালো লাগেনি। আসলে আমি আগে কখনো রান্না করিনি, আম্মু আর রহিমা খালার সাহায্যে রেঁধেছি। আমি চেয়ার টেনে তিথির চেয়ারের পাশে নিলাম। তিথির মুখ উপরে তুললাম আর বললাম, তিথি আমি খুব খুশি যে তুমি আমার জন্য আমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছো। বুঝতে পারছি না কেমন রিয়াক্ট করব, তবে তুমি কি জানো এটা আমার খাওয়া সবচেয়ে সেরা বিরিয়ানি। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি এতটা ভালো হয়েছে? দেখো আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি। তিথি কান্নার মাঝেও হেসে দিল, ঝাঁপিয়ে পড়লো আমার উপর, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি কাঁদছো কেন? তিথি কেঁদে চলছে। তিথিমণি কাদা কি হলো? আসলে আমি মনে করেছিলাম বোধহয় ভালো হয়নি, কিন্তু আপনি এত ভালো বলেছেন যে আমার খুব খুশি লাগছে। তো কাঁদতে হবে নাকি? জানি না, আমার কেন জানি কান্না পাচ্ছে। পাগলি। অতপর তিথিকে খাইয়ে দিলাম আর আমিও খেলাম। এভাবে আমার পিচ্চি বউটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তিথি এসে বলল, কিছুদিন পরেই আমার পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। আমি পাগলিটার কপালে চুমু দিয়ে বললাম, টেনশন করার কি আছে, আছি তো আমি। আপনি আমার পাশে থাকলেই হবে। তিথি আমাকে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তিথির পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তিথি সবকিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে ফাটিয়ে পড়া। আগামীকাল তিথির পরীক্ষা শুরু। বেশ করে পড়ছিল, এভাবে দিচ্ছিল পরীক্ষাগুলো। পড়ার সময় রাতে ওর পাশের চেয়ারে আমাকে বসে থাকতে হয়। যখন ওর ঘুম আসে আমার কাঁধে মাথা রেখে পড়ে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। মাথায় বিলি কেটে দিতে হবে আর ও পড়বে। এরকমটাই হচ্ছিল। ভোরে উঠে নামাজ আদায় করে পাড়ায় বসবে, তারপর সময় হলে পরীক্ষায় যাবে। এই মুহূর্তে আমি তিথির পাশে বসে আছি আর তিথি পড়ছে। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেছে। হঠাৎ কি হলো, তিথিকে টান মেরে আমার চেয়ারে এনে আমার কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলাম। তিথিকে ঘুরিয়ে আমার মুখোমুখি করলাম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম, তিথি হাঁপাচ্ছে। আমি তিথিকে ছেড়ে দিলাম, ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস কি যে হয় মাঝে মাঝে। কি করছিলাম এটা? কাল না তিথির এক্সাম? ধ্যাত্তেরি। সব সময় এগুলো ভালো লাগে না আপনার। দেখছেন আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। উফ, আপনাকে পাশে বসানো একদম ঠিক হয়নি। আবার পড়ায় মন দিলাম। আমার খুব আঘাত লাগলো তিথির কথায়। জানি ভুল করেছি, কিন্তু তিথি এরকম করে বলতে পারলো। আমি চেয়ার থেকে উঠে পড়লাম, বেলকনিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম অনেকক্ষণ। এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তিথি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিথিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, মাঝে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। সকালে উঠে দেখলাম তিথি পড়ছে। কলেজের টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে অফিসে চলে গেলাম। দুদিন ধরে মন খারাপ। এই 2 দিন তিথির পাশে বসিনি। রাতে বারান্দায় কাটিয়ে দিতাম, তিথিও কিছু বলতো না। 2 দিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসেন না। আমি অপেক্ষায় থাকি কখন আমার পাশে বসবেন, আমাকে জ্বালাবেন। আর উনি কি না ল্যাপটপে কাজ করেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কষ্ট পেয়েছেন নাকি? সেদিন তো আমি না বুঝেই কথাটা বলে ফেলেছি। উনি কি রাগ করেছেন? খুব পড়া ছিল সেদিন, মাথা ঠিক ছিল না, কি নাকি বলে ফেলেছি নিজেও জানি না। তিথি কথাগুলো মনে মনে বলল। আমি উপর হয়ে বিছানায় শুয়ে কাজ করছিলাম। তিথি এসে আমার পিঠে বসে পড়ল। কি হলো তিথি? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। রেগে থাকবো কেন? তুমি ভুল ভাবছো তিথি। মিথ্যা কথা বলছেন। এই 2 দিন ধরে আপনি আমার ঠিক মতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হবে, তাই বসি না। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ার কতটা ডিস্টার্ব হচ্ছে?
মানে? এই 2 দিন আমি ঠিকমতো একটুও পড়তে পারিনি। এই 2 দিন খুব খারাপ হয়েছে আমার পরীক্ষা। বারবার আপনার জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটে এটা দেওয়ার পর থেকে বারবার ওইটার কথা মনে পড়ছে। আমি একটুও পড়তে পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আবার ওইটা দিবেন। ওইটা না দিলে আমি একটুও পড়তে পারবো না। আরে তুমি কি? বলার আগে তিথি আমার দোগাল ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে ঢুকিয়ে দিল। চোখ বন্ধ করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল তিথি ছাড়ছেই না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। দীর্ঘ সময় পর ছাড়লো। তিথি ঠোঁট মুছলো। এখন ঠিক আছে। মানে এখন পড়ায় মন বসবে। কি যে ভালো লাগছে। আবার লজ্জায় লুটে পড়লো তিথি। আমি হেসে দিলাম। তাই তাহলে তো আরেকটা দিতে হয়। এই না, এখন আমি পড়বো। ডোন্ট ডিস্টার্ব মি। তাই তাহলে একটু আগে যে আমার কাজে ডিস্টার্ব করলে তখন? কেন, আপনার ভালো লাগেনি? লেগেছে। তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব করা বলছো কেন? তিথিকে টান মেরে বুকে টেনে নিলাম। বলো। তিথি বুকে মুখ লুকালো। প্লিজ আর না, পড়বো তো। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একটু আগে যা করলে। আচ্ছা, তাহলে আর মাত্র একটা। ওকে ওকে নিন। তিথি চোখ বন্ধ করে ঠোঁটটা এগিয়ে দিল। আমি অপলক চোখে তাকিয়ে রইলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তিথি ঠোঁট কাঁপছে। আমি তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তিথি পিট পিট করে তাকালো। দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? কিছু না। আরে তাড়াতাড়ি করেন না, পড়বো তো। ওকে, চোখ বন্ধ করো। তিথি চোখ বন্ধ করে ঠোঁটটা এগিয়ে দিল আবার। আমি আবারও অজানা আবেশে তাকিয়ে রইলাম। আবার তিথি চোখ খুলে রাগী লুক নিয়ে তাকালো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কুত্তা, খুবিস খারাপ লোক, বদলোক। আপনি আমায় নিয়ে খেলছেন? আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঠোঁটটা আলতো করে একটা চুমু দিলাম। যাও, এখন পড়তে বসো। কি? আমি আপনার পিঠে বসে পড়বো। কেন? জানি না। ওকে। আমি উপর হয়ে শুয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। তিথি আমার পিঠে শুয়ে পড়লাম, পড়তে লাগলো। কি হলো, পড়ছো না কেন? পড়ছি তো। কই পড়ছো? আওয়াজই তো পাচ্ছি না। আরে বুদ্ধ, মনে মনে পড়ছি তো। ও আচ্ছা, ভালো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো তিথি। ডাক দিলাম, 2-1 শুনলো না। মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করি? তিথি, এই তিথি। ঘুম কি? হ্যাঁ, উঠো, খাবে। কি? কি আবার রাতের খাবার খাবে না? না, খাবো না। কেন? পেট ভরে গেছে। কি এমন খেলে যে পেট ভরে গেছে? ওই যে ওটা খেলাম না, চুমু। আমি হেসে দিলাম। দিদিকে পিঠ থেকে নামালাম। আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তিথি, তিথি কি? উঠো না, খাবে তো? আমিও তো খাইনি। তাহলে কোলে তুলুন। তিথিকে কোলে করে টেবিলে নিয়ে গেলাম। মনেই নেই যে নিচে আম্মু আব্বু আছেন। ও সরি, বলাই হয়নি। আব্বু কাজ শেষ করে দেশে ফিরেছেন গতকালই। আমি নিচে নেমে যেতেই মাথায় বাজ পড়লো। হায় হায়, আম্মু আব্বু টেবিলে বসে আছেন। ও ভালো হলো, তোকে ডাকার আগে এসে পড়েছিস বলে আব্বু মুখ ঘোরাতেই হা হয়ে তাকিয়ে রইলো। আম্মু মুচকি মুচকি হাসছেন। তিথি আমার গলা জড়িয়ে আছে। এই, আমাকে সন্ধ্যার মতো একটা চুমু খান না। আমি ভ্যাপা জায়গা খেয়ে গেলাম। হাত দিয়ে মুখ চেপে ধরলাম তিথির। তিথি চুপ। কি বলছো এসব? আরে কি করছিস, পড়ে যাবে তো। আম্মু বলে উঠলো, আরে তোকে বডি বিল্ডার হিসেবেই তৈরি করলাম আমি, বউকে কোলে নিতে পারিস না? আম্মু আসলে ও ঘুমিয়েছিল। তো ডাকতে ডাকতে উঠছিল না। তো রাতের খাবারও খাইনি। আরে কি তো করছো? ঘুম থেকে উঠছে না, রাতের খাবারও খাইনি, তাই কোলে করে নিয়ে এসেছি। তো আবার তো? তোর বউকে তুই কোলে নিবি, এতে আমাদের কি? হ্যাঁ, তাই তো। তবুও ইয়াকম্যান বেজি, বাই দা ওয়ে, তিথিকে যেন বলেছিস সন্ধ্যায় তুই কি খাইয়েছিস তিথিকে? আরে আব্বু কয় কি? সাথে সাথে তিথি বলে উঠলো, চুমু চুমু। লজ্জা আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই চুপ করো তুমি। আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখলাম দুজনেই মুখ টিপে হাসছে। আমি কোন রকমে চেয়ারে বসলাম। তিথি এখানে বসো, খাবার খাবে। না, আমি এসব খাবো না, আমি চুমু খাবো। তিথি ঘুমিয়ে ঘুমিয়েই বলেছে। আমার বুকে হেলান দিয়ে তিথির কথা শুনে আব্বু আম্মু উচ্চস্বরে হেসে দিল। আমি তিথিকে কোলে তুলে নিলাম। আরে কোথায় যাচ্ছিস? উপরে খাবার পাঠিয়ে দিল রুমে। তাড়াতাড়ি করে উপরে উঠতে লাগলাম। আস্তে আস্তে যা। উফ, আর একটু থাকলে তো ইজ্জতের ফালুদা বানিয়ে দিত। এই পিচ্চি মেয়েটাও না। আর আব্বু আম্মুকেও তো আমার সন্দেহ হয়, এরা আমার আব্বু আম্মু নাকি বন্ধু। তিথিকে কোনো রকমে খাইয়ে দিলাম। তারপর শুয়ে পড়লাম তিথিকে বুকে নিয়ে। তিথির পরীক্ষা শেষ, এখন ফ্রি সময়। মাঝে মাঝে নিজের হাতে রান্না করে অফিসে আমার জন্য নিয়ে আসে, নিজের হাতে খাইয়েও দেয়। সামনে রুমে বসেছিলাম, সবাই বসে টিভি দেখছিলাম। আজ অফিসে ছুটির দিন। কলিং বেল বাজলো। রহিমা খুলে দিলেন। একটা মেয়ে ঢুকলো। আরে এ তো নিশি, আম্মুর বান্ধবীর মেয়ে। আমাকে দেখে জড়িয়ে ধরলো। কাব্য, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই? ভালো। হ্যান্ডসাম লাগছে রে তোকে। ধন্যবাদ। তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি রাগে ফুঁসছে। বেচারি জেলাস হয়েছে।
বেশ ভালো লাগছে তিথিকে জেলাস করতে। সবার সাথে কুশল বিনিময় করলো নিশি। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম। তিথি কেমন চোখে যেন তাকালো আমার দিকে। নিশি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করছিল, আর তিথি তো সেই জেলাস। কাব্য ছাদে চল। চলো। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ হাতে টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? একদম এই মেয়ের সাথে মিশবি না, বুঝলি? আরে ও তো। চুপ। আর যদি দেখি না মেরে ফেলবো একদম। তারপর বিকেলে ঘুরতে যাব নিশি আর তিথিকে নিয়ে। নিশি একটা কালো শার্ট নিয়ে আসলো। কাব্য তুই এটা পর, বেশ মানাবে তোকে। ধন্যবাদ। পাশ থেকে তিথি বাদ সাধলো। না, আপনি এই শার্ট পরবেন, মিষ্টি কালারের একটা শার্ট। আরে তিথি, এটাতেই তো বেশি মানাবে কাব্যকে। না, আপনি এটাই পরেন, এটাই বেশি মানাবে। নিশি আমার কলার ঠিক করে দিতে দিতে বলল, আমার চুজ করা শার্টটাই পর না। ওকে। তিথির দিকে তাকিয়ে দেখলাম ভ্রু কুচকে তাকিয়ে আছে। তারপর হাতে শার্ট ফেলে ঘটঘট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্চি জেলাসবতী বউ আমার। কাব্য চলো যাওয়া যাক। চলো। তারপর নিচে গিয়ে দেখলাম তিথি বসে আছে মুখ ফুলিয়ে। তিথি মুখ ফোলানো দেখে আমি হেসে দিলাম। তিথি আমার দিকে তাকিয়ে দেখলো নিশির চুজ করা শার্টটি পরেছে, তাই রাগে শক্ত করে মুঠো করে রইল। কি হলো তিথি, তুমি যাবে না? তিথি চুপ করে বসে রইল, কোনো কথা বলছে না। সোফার কাপড় আঁকড়ে ধরল রাগে। আরে তিথি, তাড়াতাড়ি চলো। আর তুমি সাজগোজ করনি কেন? জাস্ট একটা শাড়ি পরে আসো। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে, মুখে নেই কোনো সাজ, তবুও পরীর মতো লাগছে। আর সাজলে তো আমি শেষ। তিথি চলো। হ্যাঁ চলুন। তিথি আমার পিছু পিছুই আসছিল, নিশ্চয়ই পিছন থেকে আমাকে বকাবকি করছে। অতঃপর আমি এক পা পিছিয়ে গেলাম। তারপর তিথির কানে কানে বললাম, না সেজে ভালোই করেছ, না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। ওহো তাই, ওই ঢঙ্গিটা তো সেজেছে, তো ওর কাছে যান, কন্ট্রোল করা লাগবে না, কি চেপে ধরুন। যত সব কন্ট্রোল শুধু আমার বেলায়। ছি ছি, কি বলো এসব? আমার বউ তো আছেই, তাহলে ওর কাছে যাব কেন? তাই এত ভদ্র আপনি? বদলোক একটা, বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? ছি, কি বলো এসব? আমি মোটেও এরকম না। কি হলো কাব্য, আসছো না যে? হ্যাঁ আসছি তো। অতঃপর সামনে এগিয়ে গেলাম নিশির পাশে। পিছনে তাকিয়ে দেখলাম তিথি রাগে কটমট করছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে কাব্য? হট লাগছে। চাহ, তুমি তো ভারী দুষ্টু। হ্যাঁ, আমার সাথেও সারাক্ষণ দুষ্টামি করে। পিছন থেকে বলে উঠল তিথি। অতঃপর 2 পা এগিয়ে এসে আমার আর নিশির মাঝে ঢুকে পড়ল। আমি কোনো রকমে হাসি আটকালাম। তিথি বেশ জ্বলছে, নিশিকে হট বলায় থাকতে পারল না আর। অতঃপর নিশিকে জেলাস করানোর জন্যই যে কথাটা বলেছে সেটা আমি বুঝতে পারছি। দাঁড়াও, দেখাচ্ছে মজা। খুব হট লাগছে ওই মেয়েটাকে, তাই না? তোর ইত্রামি আমি বের করছি। বেশরম একটা, লজ্জা করে না বউয়ের সামনে অন্য একটা মেয়েকে হট বলতে? আর নিশি ঢঙ্গিটাও এমন ভাব করছে যেন বরটা ওনার। কুত্তি শাকচুন্নি, তোকে যদি এই বাসা থেকে বিদায় না করছি তাহলে আমার নাম তিথি না। কি হলো তিথি, তোমার কি শরীর খারাপ? তাহলে বাদ দাও, ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। মানে তোমাকে কেমন যেন দেখাচ্ছে। আজ সাজগোজও করনি, ব্যাপার কি? বেশ করেছি, সাজগোজ করতে আমার ভালো লাগেনি তাই করিনি। না, আমি ভাবলাম তোমার ঘুরতে যেতে ভালো লাগছে না, তুমি বরং বাসায় যাও, আমি আর নিশি ঘুরে আসি। হ্যাঁ, কাব্য ঠিক বলেছে তিথি। বেশ শখ ওই ঢঙ্গিটাকে নিয়ে একা একা ঘোরার, সেটা তো আমি হতে দিব না। জি না, আমার বেশ ভালো লাগছে ঘুরতে, এখন চলুন। আর একটা কথা, আমার মন খারাপ না, আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তাই? হুম। তিথি আমার দিকে এমন ভাবে তাকালো যেন খেয়েই ফেলবে। অতঃপর গাড়িতে বসতে গেলেই নিশি আবদার করে বসলো। তোমার সাথে কি সামনের সিটে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। মানে উনি সামনের সিটে বসবেন কেন? তুমি জানো না আমি সামনের সিটে বসি? আরে তিথি, একদিনের ব্যাপারই তো। তুমি আজ না হয় পিছনের সিটে বসো, আমি আর নিশি সামনেই বসি। তিথি কিছু বলতে যাবে, তখনই নিশি বলে উঠল, আরে তিথি, কাব্য তো সত্যিই বলেছে, ওর যখন আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি তো আমারই, কারণ ওই লুচ্চা বরটাও আমার। তারপর গাড়িতে উঠে বসলাম। তিথি পিছনেই বসলো, সামনের সিটে আমি আর নিশি। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম তিথি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। ও বোধহয় কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগলো।
তখনই তিথি মনে মনে বলতে লাগলো, এতক্ষণ খারাপ লাগলেও এখন খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ের জন্য উনি আমাকে পেছনের সিটে বসালেন। ওই ঢঙ্গিটা কি হয় ওনার? ও সামনের সিটে বসবে কেন? বসবো তো আমি ওনার স্ত্রী, ওই ঢঙ্গিটা না। খুব কান্না পাচ্ছে। এতটা ইনসাল্ট আর অবহেলা করছেন আমাকে উনি। তিথি, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। সামনের সিটে বসবে? না, ইটস ওকে, থ্যাঙ্কস। বুঝলাম তিথি রাগ করেছে, সেই সাথে কষ্ট পেয়েছে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এখন তুমি এর কিছুটা কষ্ট অনুভব করে দেখো কেমন লাগে। প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় কেমন লাগে তখন। মানলাম ভুল করো তুমি, বাসর ঘরেও তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছ। হ্যাঁ, মানা না করলেও আমি সেদিন তোমাকে ছুঁয়েও দেখতাম না। পিচ্ছি একটা মেয়ে তুমি, কিন্তু নিজের অজান্তেই বারবার কষ্ট দিয়ে ফেলেছো তুমি আমাকে। তোমাকে তো বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। তোমাকে দেখে মনেই হয় না তোমার বয়স 28+। যা বডি! ধন্যবাদ নিশি, ইউ লুকিং অলসো প্রিটি অ্যান্ড হট। তিথি তো না পারছে কিছু বলতে, না পারছে গাড়িতে বসে থাকতে। গাল দুটো ফেটে যাবে বোধ হয়। আমি কোনো রকম হাসি আটকিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না সিলভলেস শাড়িতে, কি যে বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো একটা চেন ছিল। স্টপ! কি হলো তিথি? গাড়ি থামাতে বলেছি। কেন গাড়ি থামাবো কেন? আমি আইসক্রিম খাবো, 2টো আইসক্রিম এনে দেন। তিথি আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বেশ বুঝতে পারছি তিথির এখন আইসক্রিম খাওয়ার কোনোই শখ নেই, কিন্তু তারপরেও আমাকে আটকানোর জন্য এটা করছে। অতঃপর আমি গাড়ি থেকে বেরোলাম। নিশি, তুমি আইসক্রিম খাবে? না, এসব বাচ্চাদের খাবার আমি খাই না। ও, তারপর আমি 2টো আইসক্রিম নিয়ে এলাম তিথির জন্য। তিথি সেগুলো হাতে নিয়েই গলাচ্ছিল। আমি আর নিশি হেসে হেসে কথা বলা দেখে তিথি যেই ভয়ঙ্কর মুখ বানিয়েছিল, মনে হয় চোখ দিয়ে গুলি করে দিবে। অনেক জায়গায় ঘুরলাম, নিশি বারবার আমার হাত ধরছিল। সেটা দেখে তিথি ফোঁসছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। তখনই দেখলাম তিথিও একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আমার তো সেই লেভেলের রাগ উঠল। অতঃপর আমি গিয়ে বললাম, এক্সকিউজ মি বলে তিথির হাত ধরে টেনে নিয়ে এলাম। কি হচ্ছে এখানে? কি বুঝতে পারছো না কি বলছি? ওই ছেলেটার সাথে তোমার এত কথা কিসের? লাগছে, ছাড়ুন। লাগুক, ওই ছেলেটার সাথে এত কথা কিসের তোমার? ও আমার ছোট ভাই। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। একটু জোরেই ধরেছিলাম, তাই তিথির চোখে পানি টলমল করতে লাগলো। মানে? স্কুলে আমার জুনিয়র ছিল, এখন এখানে পেয়ে কথার ঝুড়ি বসিয়ে দিয়েছে। স্কুলে থাকাকালীন ও আমাকে আপু বানিয়েছিল। ও সরি তিথি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। সত্যি? আপনি আমার স্বামী হন, যে কোনো কিছু করতে পারেন আমার সাথে। আমি বেশ অবাক হয়ে তাকালাম তিথির দিকে। এমনভাবে কথা বলছি কেন তিথি, যেন খুব বড় হয়ে গেছে। অতঃপর বাসায় ফিরে এলাম। এখন তিথি বেশ স্বাভাবিক, আগের মতোই দেখলাম কথা বলছে। কিন্তু বিকেলে ওইরকম অ্যাডাল্ট ভাব নিয়ে কথা বললো কেন তিথি? ধুর, এমনিতেই বলেছে বোধ হয়। আমিও আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে তিথি আমাকে বলল, আমাকে একটু কলেজে ড্রপ করে দিন না, আজ ফলাফল দিবে। তিথি তুমি বাসার গাড়িতে চলে যাও, আমি একটা দরকারি কাজ করছি। তিথি কিছু না বলে মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর কাজ শেষ হতেই তিথির কথা মনে পড়ল। ইস, মেয়েটা বোধহয় মন খারাপ করে চলে গেছে, একটু ড্রপ করে দিলেই তো পারতাম। যাই, একটু দেখে আসি এসেছে কিনা। রুম থেকে বেরোতেই হাত টান অনুভব করলাম। আজ আমি খুব খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সব ওনার জন্যই, উনি পাশে থাকায় হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। ওনাকে জানাই গিয়ে খবরটা। আমি হাত টান অনুভব করলাম, তাকিয়ে দেখলাম নিশি। কি হলো নিশি? কাব্য, আই লাভ ইউ। কথাটা জড়িয়ে ধরে বলল। আমি নিশিকে ছাড়িয়ে নিলাম। আরে ম্যাড নিশি, তুমি জানো আমি বিবাহিত, আমার বউ আছে, তারপরও? হ্যাঁ জানি, কিন্তু তোমার বউ অতিরিক্ত পিচ্ছি, তোমার সাথে ওর যায় না। ও তোমাকে ভালোবাসতে পারবে না কাব্য, তোমাকে সুখ দিতে পারবে না। আমাকে অ্যাকসেপ্ট করে দেখো, আমি যতটা আনন্দ দিব তোমাকে, এই পিচ্ছি মেয়েটা তোমাকে তা দিতে পারবে না। তখন ইতিতে এসে নিশির লাস্ট কথাগুলো শুনতে পেল। তখন কান্না আর আটকে রাখতে পারলো না, কান্না করে দিল। অতঃপর এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। পিছনে ডাকলাম, কিন্তু নিশি তারপরেও শুনল না। তখনই আমি সজোরে একটা চড় মারলাম নিশিকে। তুমি একটা বাজে মেয়ে, আর একটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছ, লজ্জা করে না তোমার? হ্যাঁ জানি তিথি বাচ্চা, বিছানা হয়তো তোমার থেকে বেশি সুখ দিতে পারবে না আমাকে, কারণ ও এসব বিষয় অ্যাডাল্ট না। কিন্তু তিথি বউ হয় আমার, আমি ওর পবিত্র মনকে ভালোবাসি।
সোরেলকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে তুমি আমাকে ততটা ভালোবাসতে পারবে না। ইউ আর ভেরি ব্যাড গার্ল, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তিথিকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম, দেখলাম তিথি ফ্লোরে বসে কাঁদছে। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়লো আর জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আমাকে একবার ছুঁয়ে দেখুন, আমি আপনাকে সুখের পর্যাপ্ত সীমানায় নিয়ে পৌঁছাবো। গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে বলল। আমি তখনই ওড়নাটা তুলে তিথির গায়ের উপর দিয়ে দিলাম আর দু গাল চেপে ধরে বললাম, তিথি, তোমার মুখ থেকে এই ভালোবাসা শব্দটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আজ আমি সেটা শুনে নিয়েছি। এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, বুঝলে? আমাকে একবার ছুঁয়ে দিন প্লিজ, আমি আপনাকে ওই নিশির থেকে বেশি সুখ দিব। মানছি আমি পিচ্ছি, কিন্তু আমি যতটুকু পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তিথি, ডোন্ট ক্রাই। আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি, তোমার মনকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয়। আমি চাই না তোমার শরীর, আমি পিচ্ছি বউয়ের ভালোবাসা চাই। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে মরে যাব আমি। ওই কথা আর মুখে বানবি না, মেরে ফেলবো একদম। তাহলে বলুন আমাকে ছেড়ে যাবেন না। এই যে নাক ধরে প্রমিস করলাম। তিথি খানিকটা হেসে দিল। তাহলে এই ঢঙ্গিটার প্রপোজ একসেপ্ট করেননি তো? অবশ্যই না, আমি তো তোমাকে জেলাস করানোর জন্য এসব করছিলাম। আমি কি জানতাম নাকি নিশি এমনটা করে বসবে? সত্যি ভালোবাসেন তো আমায়? ডাউট আছে নাকি? না। আচ্ছা, তোমার রেজাল্টের খবর কি? কয় সাবজেক্টে ফেল করেছো? তিথি আমাকে মারতে লাগলো। কুত্তা, আমি প্রথম হয়েছি। রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। মিথ্যু। রেডি থাকো। কেন? কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ না? আর একটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তাই না? মানে? বাবু চাই না তোমার? তিথি লজ্জা পেল। যা খবিস। আহা, আমার লজ্জাবতী বউ, পিচ্ছি বউটা। আর একটু বড় হও, তারপর হয় সব রোমান্স সম্পূর্ণ করব। গল্পটা এখানেই সমাপ্ত করা হলো। শারীরিক মিলন দ্বারা গল্পের সমাপ্ত হয় না, মাঝে মাঝে দুটি মনের মিলনের মাধ্যমেও গল্পের সমাপ্তি ঘটে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।